নমস্কার। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের গেস্ট ফার্স্ট টাইম 3 বছরের মধ্যে প্রথম। এটা আমার কাছে একটা অতিরিক্ত গর্বের বিষয় আজকে, যে একই প্রফেশনে মা আর মেয়ে একসাথে ডেবিউ। নিজেদের পরিচয় ওরা নিজেরাই দেবে। ওর পরিচয়টা এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, কারণ ও এক সপ্তাহ হয়নি ওর প্রফেশনের বয়স, আজকে মাত্র 7 দিন। আগামীকাল রবিবার দিন 8 দিন হবে ওর। এক সপ্তাহে ও মোটামুটি ইন্ডাস্ট্রিতে ভাইরাল হয়ে গেছে। আদ্রিজা, নিজের পরিচয় নিজে দে। আমার নাম অদিজা সাহা, আমি ক্লাস 10-এ পড়ি। মা ছোটবেলার থেকেই বলতো যে ভালো করে পড়াশোনা কর, বড় হলে একটা অ্যাক্ট্রেস হবি। আর মানে আমার ছোটবেলার থেকেই স্বপ্ন যে আমি একটা অ্যাক্ট্রেস হব, মডেলিং ইন্ডাস্ট্রিতে ঢুকবো। তারপরে কি? মডেলিং ইন্ডাস্ট্রিতে ঢুকবো মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে এসে কাজ করবো হ্যাঁ, আমরা। কাজ করবো। তাই তো? হ্যাঁ, মডেলিং সেটাই। ইন্ডাস্ট্রিতে আসবো, কাজ করব, ছুটিয়ে মানুষকে আনন্দ দেব। হ্যাঁ। এই তো। মানে তোর এই যাতে প্রফেশনে সাকসেস হই। হ্যাঁ, একদম। এই এই প্রফেশনে তোর বয়স কত? আমার এখন বয়স না, প্রফেশনের বয়স জাস্ট এই 7 মানে ডেজ। 7 days। অনলি 7 days। 7 days। এটা তোর ক্ষেত্রেও একটা লাকের বিষয় যে তুই 7 দিন প্রথম প্রফেশনে আসার পরে প্রথম 7 দিনের মধ্যে তুই কফি উইথ জেডিতে। সুতরাং এটা বলবো তোর ফিউচার যাতে অনেক ব্রাইট হয়। Thank তুই you. যত দূর যাবি সব থেকে বেশি ফুটে যাবি খাবো। সব থেকে বেশি ফুটে যাবি খাবো। সেটা তো সব সময় দরকার, হ্যাঁ। যে গুরুর আশীর্বাদ থাকলেই তবে শিষ্যরা একদম। সামনের পথে একদম সাকসেসফুলি এগিয়ে যেতে পারে। এবার পরিচয়। এ শুধু নমস্কার। হাউসওয়াইফই নয়, সাথে একজন অ্যাস্ট্রোলজার। এখনকার পরিচয় মেয়ের পাশাপাশি লাস্ট উইকে ভালো কাঁপিয়ে দিয়েছে। এখন অবভিয়াসলি একটা মডেলও। হ্যাঁ, নমস্কার। আমি পূর্ণিমা মণ্ডল। আমি একজন অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। আর আমি নতুন করে এই মডেল ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। জাস্ট আমি চাই যে মেয়ের সাথে সাথে আমিও এই ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করতে পারি, যাতে সাকসেসফুলি হতে পারি। আর এটা তো অবশ্যই বলবো যে আমাদের লাইফটা যারা যারা দেখছেন, তাদের যদি কোনো সমস্যা হয় লাইফে, যে কোনো অ্যাস্ট্রোলজির ব্যাপারে কিংবা কোনো মেন্টাল সমস্যা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেটা পরে স্ক্রিনে বলে দেব ফোন নাম্বার। হ্যাঁ, তো আজকে আমরা একটা সুন্দর আড্ডার মধ্যে দিয়ে একদম একদম এই লাইফটা আমরা শুরু করব। যাই হোক, এটা কোথায় গেল? বুঝতে পারছি না। একটা সেকেন্ড। যাই হোক, অরূপ ভট্টাচার্য লিখেছে, গো অ্যাহেড জেডি। থ্যাংক ইউ বস অরূপ। তোমাদেরকেও চাই, তোমরা সিনিয়র ফ্যাশন ইন্ডাস্ট্রি, তোমাদেরকেও চাই আমাদের জেডি আড্ডাতে। অরিজিৎ চন্দ্র দাস লিখেছে, আদ্রিজা সাহা হাই। হাই। তোমরা কি মা মেয়ে? ইয়েস। হ্যাঁ। বল। কেউ বলবে না যে আমরা মা মেয়ে, সত্যি কেউ বলবে না। মানে সবাই জিজ্ঞেস করে কি তোমার মা, আমি বললাম যে হ্যাঁ, সবাই ভাবে হয়তো বোন বোন। বা ফ্রেন্ড ভাবে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে friend। ফ্রেন্ড ভাবে। আর মা মেয়ের সম্পর্কটা ঠিক এই রকমই হওয়া উচিত। হ্যাঁ, একদম। আমরা নিজেরা ফ্রেন্ডের মতোই মিশি, হ্যাঁ। সবসময় মানে বন্ধুর মতো একদম ফ্রি থাকি, এবং মায়ের মতন মানে গার্ডিয়ানের মতন উপদেশ দেওয়া বা কোনো ভুল কাজে যাতে পা না বাড়ায় সেই ক্ষেত্রে একদম গার্ড দেওয়া। হ্যাঁ, ওকে ওর মনের যেটা ইচ্ছা সেক্ষেত্রে সাপোর্ট করা, বা ওর ভুল সিদ্ধান্তে যাচ্ছে কি সিদ্ধান্ত ঠিক, সেই ক্ষেত্রে ওকে একটু সাপোর্ট করা। এগুলো সবসময় আমি মেন্টাল সাপোর্ট এবং সব কিছু একদম বন্ধু এবং মা দুটোই। একদম। মায়ের পরিচয় সব থেকে বড় একটা মেয়ের কাছে। সন্তানের কাছে মা বাবার পরিচয়টা, বন্ধু হওয়াটা সব থেকে বেশি জরুরি। আর আমি এখনো অবধি ওদের দুজনের যে কেমিস্ট্রিটা দেখেছি, সেটাতে এই রকম কেমিস্ট্রি যেটা প্রতিটা পরিবারে প্রতিটা বাবা মায়ের সাথে তার সন্তানের হয়, তবেই গিয়ে আমাদের ছেলে মেয়েরা অনেক দূর যাবে, একদমই অনেক তাই। দূর যাবে। অরিজিৎ চন্দ্র দাস লিখেছে, জেডি ইউ রক। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। জেডি অরিজিৎ লিখেছে, তাহলে তো শুট করলে দুজনকেই পাবো ছবি তোলার জন্য। একদম। একদমই একদম। তাই। সাথে তোমার ছবি কতটা প্রাধান্য পাবে সেটা তোমাকে অ্যাস্ট্রোলজি।
আমি তো মানে গ্রুপে দিয়েছিল সবকিছু, আমি গ্রুপ চেক করছিলাম, আমাকে একটা দাদা বলে অরূপ দা, তো অরূপ কি? টাইটেলটা আমি ঠিক জানি না। Live চলছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অরূপদা আমাকে বলে যে তুমি আসো কালকে, তোমার কটা ফটোও হবে এবং তোমার সবার সাথে আলাপও হবে, আমার সাথেও আলাপ হবে। তারপরে আমি মাকে বলি এইটা, তারপরে মা বলে ঠিক আছে চল তাহলে আমিও যাব। তারপরে আমরা যাই, ওখানে গিয়ে সবার সাথে আলাপ হলো, সবাই খুব ফ্রেন্ডলি, মানে আমি বুঝতেই পারছি না ওখানে গিয়ে যে আমি নতুন, মানে এই ইন্ডাস্ট্রিতে নতুন বা মানে গেছি সেই দিন ফার্স্ট টাইম, আমি বুঝতে পারছি না, সবাই এত ফ্রেন্ডলি। শুভদীপ দা, শুভদা, সৌরভ দা আর সুদীপ দা, মানে সবাই আমরা ছিলাম একসাথে এক ফ্রেমে, সবাই আমার ফটো তুলছিল, আমার খুব ভালো লাগছিল। আমি ফার্স্ট টাইম যেহেতু আমার মানে কিভাবে ভালো লাগছিল আমি মানে বলতে পারবো না, এতটাই ভালো লাগছিল আমার। যে প্রোগ্রামটা তুই গেছিলি আর্টিস্টিক ক্রিয়েশন থেকে আমি গেছিলাম। যার অ্যাডমিন হচ্ছে রাইমা রাইমা, আর হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর। হ্যাঁ একদম মানে ওরা দুজনেই আমার ভীষণ প্রিয়। ভীষণ ভালো ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। কোঅপারেটিভ, ভীষণ ফ্রেন্ডলি, কি বলবো যে ফ্রেন্ডলি খুব ভীষণই সবাইকে ওরা সাহায্য করছিল। এমনকি ইভেন যারা মেকআপ করে আসেনি তাদেরকেও একজন Makeup মেকআপ করিয়ে আর্টিস্ট দিচ্ছিল ছিলেন, ওখানে। বলে দিচ্ছিলেন যে একটু টাচ আপ দিয়ে দাও। হ্যাঁ, তো খুবই ভালো, মানে না কোনো বাজে কথা বা বকা ঝকা কিছু না, জাস্ট খুব একদম friendly। সুন্দরভাবে কাজটা হয়েছিল সেদিন। আমরা সবাই হ্যাপি ছিলাম ভীষণ, মানে এটাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি। হ্যাঁ এক এখানে- ফ্যামিলির মতন একদম। এখানে আমরা নতুনদেরকে কখনো ভাবতে দিই না যেটা নতুন। এটাই আমাদের পরিবার, এটাই আমাদের পরিবার, যেখানে মানুষ কমফোর্ট। আমাদের জগৎটাই এটা। আমরা মানুষকে, আমরা নিজেরাও কমফোর্ট, আমরা মানুষকেও কমফোর্ট লেভেল দিই। একদমই একদমই, সবাই খুব ভালো, খুব সেদিন ভালো। যখন ছবি তুলছিল সবাই, তখন কেমন লাগছিল? ফিলিং সেলিব্রিটি। ভীষণই ভালো। আর মানে ওখানে তো সব এজেরই গেছে, মানে ছিল একদম সব বয়সের ছেলে মেয়ে সবাই, এমন না যে হয়তো ছোটরা ছিল, মানে টিনেজার্স তারা ছিল, মানে আমাদের মতো এজের যারা তারাও ছিল, মানে আমরা ছিলাম সব কয়েকজন। বলছে আমাদের মতো দেখি। মানে সব বলছে। হ্যাঁ, তো এবার হচ্ছে গিয়ে সবাইকে ওরা সমানভাবে প্রাধান্য দিচ্ছিল, সবার ছবি ওরা তুলছিল, খুব ভালো, ভীষণ ভালো, কি বলবো যে মানে কিছু বলার নেই ওদের কথা, এত হেল্পফুল ওরা। আমারও সেদিনকে, আমারও যাওয়ার কথা ছিল, আমি বাইরে পর্যন্ত পৌঁছেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আর পৃথা ছিলাম, আমরা দুজন একটা ইভেন্ট থেকে হ্যাঁ সেদিন তো যেহেতু সানডে ছিল বলে প্রচণ্ড ভিক্টোরিয়া প্রচুর ভিড়। ভিড় ছিল, আমরাও প্রচুর লাইন দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকি। তারপরে একটা সমস্যা হয়ে গেল ইয়ের জন্য, কি বলে ওই এবার আমাদের সাথে অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে, হ্যাঁ, এটাই। ওখানে ছবি টবি তুলতে শুরু করে দিল। এই জন্য। তারপরে দেখলাম 5টা বাজে সবাইকে বার করে দিচ্ছে। আবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল বলে বেরিয়ে চলে এলাম। আচ্ছা, গেলে তার সঙ্গে দেখা হতো, সঙ্গে সামনাসামনি। অ্যাকচুয়ালি সেদিন ওয়েদারটা একটু ডাল ছিল, যদি সানি ওয়েদার হতো না মানে ছবিগুলো দুর্দান্ত আরো আসতো। ভালো আসতো, সবাই আরো বেশিক্ষণ থাকতে পারতো একটু। আর প্রত্যেকটা ক্যামেরাম্যান এত ভালো, এত ফ্রেন্ডলি, মানে সবার তো নাম আমার মনে নেই। এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, প্রফেশনাল ওয়ার্ড হচ্ছে ফটোগ্রাফার। ফটোগ্রাফার, হ্যাঁ সব ফটোগ্রাফার এত ভালো, মানে এত ফ্রেন্ডলি। আমি তো যেহেতু প্রথম গেছে সেই দিন, আমি জানিও না যে কিভাবে আমাকে পোজ দিতে হবে বা কিভাবে দাঁড়াতে হবে, তারা আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছিল যে এইভাবে দাঁড়াও তোমার ছবিটা ভালো আসবে, এইভাবে দাঁড়াও। যেরকম এখানে শুভ্রজিৎ দা আছে, সুদীপ দা আছে, সৌরভ দা আছে, আরো যাদের যাদের নাম মনে নেই সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি সবার নাম তো এখনো অব্দি মানে বুঝে উঠতে পারিনি যে কি কি নাম আছে, তো নিশ্চয়ই জি তোমরা কাজ করতে করতে তাদের নামও সবার মনে নাম থেকে থেকে যাবে। যাবে। হ্যাঁ, আর তুই হচ্ছিস আমাদের প্রফেশনে এই মুহূর্তে তোর থেকে ছোট কেউ আছে বলে মনে পড়ছে না। আর একজন ছিল যে এখান থেকে ডেবিউ, শ্রী, তাই তো? শ্রী এর পুরো নামটা কি রে? শ্রীরূপা চট্টোপাধ্যায়, একটা বাচ্চা মেয়ে, ও আমাকে জ্ঞানজ্যোতি নস্কর, হ্যাঁ, সব আমাদের প্রফেশনে আমারই হাতে সবার ওঠা। মানে বেসিক গল্প হচ্ছে আমাদের প্রফেশনের কোনো বয়স হয় না, বয়স হয় না। একটা ছোট্ট বাচ্চাও তো আমাদের প্রফেশনে আসে, সেটাই। বাট লেগে থাকতে হবে। এই প্রফেশন খুব সুন্দর, শুধু ভুল ট্র্যাকে যাব না, কন্ট্রোভার্সিতে ঢুকবো না, শুধু কাজ করতে হবে। আর নামের পাশে এখন না, একটা নির্দিষ্ট সময়ের পর ফ্রিল্যান্সার ট্যাগ লাগাতে হবে। যেমন ডাক্তার হওয়ার পরে কতক্ষণে ডাক্তার লিখবো, দেখবে, সেটাই। তেমন আমাদের প্রফেশনে কি হয়, খুব তাড়াতাড়ি মানুষ ফ্রিল্যান্সারটা লিখে ফেলে, মানে টাকা, মানে আমাকে এবার পয়সা দাও। একটা লজিক শিখিয়ে দিচ্ছি, যেমন
যে কোনো প্রফেশনে পড়াশোনা করতে হয়, রাইট? পড়াশোনা করতে হয়। আমাদের প্রফেশনেও এসে মানুষকে পোর্টফোলিও তৈরি করতে হয়, তবে গিয়ে তুই কাজ পাবি। বাট একটা পোর্টফোলিও তৈরি করতে 30,000 টাকা খরচা হয় মিনিমাম। সেটাই। সেখানে তুই 30,000 টাকা এই প্রফেশনে খরচা করছিস না। তুই কি করবি, তোর নিজস্ব একটা এম তৈরি করে নিবি যে আমি যদি এই প্রফেশনে আসি তাহলে আমি প্রতিদিন 2,000 টাকা নেবো বা 2,500 টাকা নেবো বা 3,000 টাকা নেবো। ফার্স্ট টার্গেটটা উপরে রাখতে হবে, আমি 3,000 টাকা দিয়ে প্রফেশন শুরু করব। এটা আমি তোকে বলছি, যেদিন প্রথম কাজ করবি সেদিনকে 3,000 টাকা নিয়ে কাজ করবি, ঠিক আছে? তোর মধ্যে সেই কোয়ালিটি আছে, মিলিয়ে নিস আমার কথা। যেদিন তুই প্রথম কাজ শুরু করবি তার থেকে 10খানা কাজ তুই কোলাবে করবি। তার মানে 3,000 ইন্টু 10, 30,000 টাকা তুই প্রফেশনে ইনভেস্ট করলি। 10টা দিন কত লোকের সঙ্গে তোর আলাপ হবে বলতো? 10টা দিন ইন্টু 4 জনের সাথে 40 জন তোর সঙ্গে আলাপ হবে। এই 40 জনের যে রোটেশন, এই রোটেশনই তোকে আগামী বছর এই সময় ভগবানকে বলি যাতে আমার তোর ডেট পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়। তোমার জন্য আমি অলওয়েজ ফ্রি, তোমার জন্য আমি অলওয়েজ ফ্রি। আমি সেটা চাই না। আমি চাই আগের বছর যেমন আজকে আমি আমার মেয়ের সাথে একটু ঘুরতে যাব, পুরীতে ঘুরতে গেছি, তার জন্য ডেট নিতে হবে। সেখানেও ডেট নিতে হয় এবং সেখানেও 5 দিন আমরা এনজয় করতে পারলাম না ফ্যামিলিতে। 2 দিন পরে চলে এলো না মামা, 2 দিন সানডেতে চলে এসেছে। সানডেতে আগের আগে। আমরা বৃহস্পতিবার গেছি, হ্যাঁ, বৃহস্পতি গেছি, শুক্রবার গেছি, শনিবার নাকি রবিবার দিনে চলে এলো না, রবিবার দিনে চলে এলো। কাজের এতটাই প্রেশার, কাজের প্রেশার, এগ্রিমেন্টে আছে, বড় বড় কোম্পানির সাথে এগ্রিমেন্টে আছে, খুব ভালো। আসতে হবে। আগামী বছর এই সময় তোর থেকে যাতে আমাকে ডেট নিতে হয়, এটা আমার কাছে অনেক বেশি সম্মানের হবে। আপনি আশীর্বাদ করুন যাতে ওইভাবে এগিয়ে যেতে পারে। এগিয়ে যেতে হবে না, ও একদম। এগোবেই। আর তারপরে এই রকম মা থাকে, সাপোর্টিভ মা থাকে। আমার মা এই সব রকম। সময় সাপোর্ট সেটা করে সব আমাকে। সময় আমি ওর পাশেই আছি। আর এটার সাথে সাথে একটু বলেছি ভালো করে পড়াশোনাটাও পড়াশোনা চালাবে। করবে একদম, হ্যাঁ ওকে আমি মাথায় ঢুকিয়ে দিয়েছি, জয়স্মিতা তোর ইন্সপিরেশন। সেটাই। কারণ যে কোনো প্রফেশনে যেতে গেলেই এডুকেশনটা মাস্ট, আগে এডুকেশন, পড়াশোনা আগে ঠিকঠাক রেখে দুটোকে যাতে আমি যখন পড়তে ব্যালেন্স ইচ্ছা করে করবে আমি না, চলতে পারি। যখন পড়তে ইচ্ছা করবে না তখন সেটাই। জয়স্মিতার কালকে যে ছোট্ট একটা ভিডিও পাঠিয়েছি, যেটা 91.9 এফএম এ যে ওয়ার্ডটা ও বলেছে, ওই ওয়ার্ডটা বারবার শুনবি, শুনলেই সেটাই। দেখবি তোর মধ্যে একটা জোশ চলে আসবে, ওটাই একটা ইন্সপিরেশন। তোর মধ্যে একটা জোশ চলে আসবে। ও কিন্তু 91.fm এ যায়নি, 91.fm FM ওকে থেকে। কল করেছে। যেমন আজকে তুই কিন্তু আসতে চাসনি, আমি তোকে কল করে ডেকেছি। সেটাই, এটা কিন্তু ভাববি উপরের একদমই আশীর্বাদ। তাই। এটা একদম। কিন্তু মা দুর্গার একদম। আশীর্বাদ যে তোকে এতগুলো মানুষের মধ্যে খুঁজে নিয়ে তোকে ডাকা। একদম। এবং এটাও ভাব, আজকের তোর আশা না আসা, আসবি ভাবছিস, আসতে পারছিস না, একদম কাজ পড়ে গেল, আসতে পারছিস না, তারপরেও কিন্তু ভগবান তোদেরকে পাঠিয়ে- ঠিক নিয়ে চলে এলো। এটাও কিন্তু ওনার সিগন্যাল, একদম। ফিউচার সিগন্যাল। রিন্টা সেনগুপ্ত লিখেছে, জেডিদা তোমার হাতটা দেখিয়ে নিও, ক্যাপ্টেন অফ দ্য শিপ আফটার অল। ওরে এই শিপ মানে ভেড়া। সত্যি ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই যে ব্যাপারটা না, ও আমাকে একটা সম্মান দিল। সম্মানের সাথে, একদম। বাট সত্যি ক্যাপ্টেন অফ দ্য শিপ যে হয় না, যে ক্যাপ্টেন হয় না, সে তার পথ- প্রচুর দায় দায়িত্ব থাকে। পথ নির্দেশক, একদম। তার সব থেকে বড় দায়িত্ব কি থাকে জানিস তো? ওই জাহাজটাকে সবাইকে নিয়ে সঠিক জায়গায় পৌঁছানো, Safe। কারণ সেফ জায়গায় পৌঁছানো। কারণ যে সমুদ্র দিয়ে যাচ্ছে সেখানে ট্রাফিক নেই, কিন্তু সেখানে ওয়েদার আছে। সেখানে ওয়েদারের জন্য জল উঁচু নিচু হতে পারে, ঢেউ আসতে পারে জোরে, জাহাজটা টলে যেতে পারে। তার থেকেও বড় জিনিস হচ্ছে যখন সমস্ত সমুদ্র শান্ত থাকে তখন জলদস্যুর হানা হয়। সেটাই, সেই জলদস্যুর হানা থেকে তাকে সেই জাহাজটাকে পার করে নিয়ে যেতে হবে, সেফ জায়গায় পৌঁছাতে পৌঁছতে হবে। থ্যাংক ইউ রিন্টা, এটার জন্য মানে আমার একটা মানে এটা হঠাৎ করেই বেরোলো ব্যাপারটা, ভালো লাগছে। রাজর্ষি সেন লিখেছে বেস্ট উইশেস। টু আদ্রিজা। রাজর্ষির সঙ্গে আগের দিন তো দেখা হয়েছিল।
আগের দিন তো ওখানে গেছিল মনে হয় হয়তো দেখা হয়েছে, এবার সবাইকে তো আমি মুখ চিনি না বা তাদের নাম জানি না, হয়তো দেখা হয়েছে। আরে রাজস্বীকে দেখতে হচ্ছে একটু পাগলা পাগলা দেখতে। এখানে একটা ছোট্ট থুতনিতে দাঁড়িয়ে আছে, আচ্ছা, খেয়াল করিস না? আবার নেক্সট হ্যাঁ। শুটে গেল অবশ্যই স্নেহা দেখা সাহা হবে। লিখেছে হাই, ওই আদ্রিজা তোর বন্ধু? বন্ধু না, দিদি। ও বাবা। বিকাশ মজুমদার লিখেছে গুড জব। আরে নিজের কমেন্টস গুলো পড়বি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অয়ন চক্রবর্তী লিখেছে হ্যাঁ এটাতে আমি একমত, আদ্রিজা সাহা ওয়াজ দ্য ক্যাপাবিলিটি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আয়ানদাও সেদিনকে ছিল, আমাকে খুব সাপোর্ট করেছে, খুব সাপোর্ট করেছে। অয়ন কিন্তু একজন অ্যাডভোকেটও, হুম। খুব খুব ফ্রেন্ড, খুব মানে বেশ- খুব বন্ধুত্বপূর্ণ একটা মানুষ। আগামী মাসে ওর আগামী সপ্তাহে শনিবার মনে ওর লাইভ আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ও মাই গড, শিবাঙ্গী, শর্মিষ্ঠা শিবাঙ্গী আমাদের লাইভ দেখছে। আচ্ছা। শর্মিষ্ঠা শিবাঙ্গী একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, যে হ্যাঁ। আমাদের এখান এই রুম থেকেই ওর ডেবিউ। আচ্ছা আমার মিসেসের হাতেই প্রথম ওর ক্যালেন্ডার শুট, আচ্ছা। ক্যালেন্ডারটা আছে, আচ্ছা আচ্ছা ক্যালেন্ডার শুট, তারপরে অনেকগুলো শুট করে, আচ্ছা, বাট তারপরে ওই যা হয়, বেথা হয়ে গেল। আচ্ছা। এখন আমরা আবার চাইবো ও আবার নতুন করে প্রফেশনে আসবে। কামব্যাক করুক। শুভজিৎ মন্ডল লিখেছে বেশ ভালো লাগছে জেডিদার প্রোগ্রামে দেখে। শুভজিৎ মন্ডল হ্যাঁ, এই দাদাও ছিল সেই দিন। এরা ছিল। সেটাই। শুভজিৎ যোগাযোগ করো, তোমাকেও ডাকবো। যাই হোক, এটাই বলছি যে আমাদের এই প্রফেশনটা কি বলতো, আমাদের প্রফেশনটা মানুষকে কি দেয়? আমাদের এই প্রফেশনটা মানুষকে আনন্দ দেয়। হুম হুম শুধু ট্র্যাক থেকে সরবো না। হুম। যদিও আমাদের প্রফেশনের মেয়েদেরকে ট্র্যাক থেকে সরানো অনেক শক্ত, আমাদের একদম। প্রফেশনের মেয়েরা যথেষ্ট ম্যাচিওর, একদমই তাই। তাই তো? হুম, যথেষ্ট একদম। ম্যাচিওর। আমাদেরকে পকানো অত সহজ না। একদম একদমই তাই। একদমই তাই। আমাদেরকে পকানো সহজ না। একদম সহজ না। এখন ওই পকানোর যুগ চলে গেছে। চলে গেছে। সত্যি, সবার প্রত্যেকটা মেয়ের মধ্যে এখন একটা এডুকেশন আছে। হ্যাঁ, সে তার নিজের ভালো মন্দ ব্যাপারটা ঠিক করে বোঝে এবং কি করলে তার ভালো হবে, হ্যাঁ সেই জিনিসটা সে জানে। তো সে সেইভাবেই পথে এগিয়ে যায়। যদি তার মাইন্ডটা ঠিকঠাক থাকে, একটা শক্ত মনের মানুষ হতে হবে একদম। না, দুর্বল হলে চলবে আমি না। ঠিক উল্টো বলছি, নরম মনের মানুষ হতে হবে। উল্টো দিকে যত শক্তই কিছু আসুক না, তাকে নমনীয়তা দে, হ্যাঁ। কমনীয়তা দে। হ্যাঁ না, শক্ত মনের মানুষ বলতে এটাই বলতে গেলাম যে কোনো নেগেটিভ কথা না এসে তাকে ভেঙে ভেঙে ফেলে একদম। নেগেটিভ সেটাই। একদম শুনবোই না। আর যদি নেগেটিভ ওটাকে। শুনি, ওটা ইগনোর, জাস্ট না, ইগনোর। পজিটিভও আছে তার সাথে। ওই নেগেটিভটা তোকে পজিটিভ ফিরে করে পরিণত দিতে করতে আমি হবে। তোকে একটা খারাপ প্রপোজাল দেব, তবে তুই জানতে পারবি খারাপ প্রপোজাল কাকে বলে। সেটাই। তুই যদি খারাপ প্রপোজালটা না জানিস, তাহলে তুই কি করে বুঝবি যে ওটা খারাপ প্রপোজাল ছিল? হুম হুম। খারাপটা ওটাই। মানুষের জীবনে দরকার আছে, এক্সপেরিয়েন্স হবে। এক্সপেরিয়েন্স খারাপ- হবে। আমার ছেলে ছোটবেলায় যা পেত কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিত, যা পেত। আমার ছেলের সঙ্গে দেখা হবে না আজকে, ও দেরি হবে আসতে। আচ্ছা যা পেত কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিত। আমাকে রুমা বলছে তুমি সমস্ত কারেন্টের প্লাগ বন্ধ করো অথবা ওপরে তোলো। আমাদের বাড়িতে সব কারেন্টের প্লাগ মাটিতে নিচে নিচে। নিচে ছিল। তা আমি বললাম না, অপেক্ষা করো, ও একদিন কারেন্ট খাক। হ্যাঁ তুমি কি গো, তুমি এই সেই হ্যান ত্যান, তুমি কারেন্ট খাওয়ানোর কথা বলছো বাচ্চাকে, কিছু যদি হয় না তুমি দেখবে। একদিন তাই হলো। একদিন আমার ও ছেলে নিজের থেকে- চামচ একদম পুরো কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিল, এমন কারেন্ট খেলো, এখন ওকে বললে না হাসে। এখান থেকে দৌড়ে পুরো ওদের বাড়ি চলে গেল। কাতিন কাতিন কাতিন, তখন 4 বছর বয়স। ওটা তো আমার সাথেও হয়েছে। আমিও কারেন্টের প্লাগে না সব কিছুকে এক্সপেরিমেন্ট করতাম। আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মানে পুজো দেওয়ার দায়িত্বটা আমার ওপর ছিল। আর সেই পুজো সন্ধ্যেবেলা ঠাকুর দিতে ঢুকে গেছি, সেফটি পিন ছিল জামার মধ্যে, সেফটি পিনটা নিয়ে এরকম মানে সুইচ দিয়েছি, দেওয়াই রয়েছে, এবার ঢুকিয়েছি। ঢোকানোর সাথে সাথে তো মানে কারেন্টের ঝটকা একদম হাত পা সব ঝিনঝিন হয়ে গেছে। সবাই টিভি দেখছে, তখন জননী সিরিয়াল হতো। ও বাবা। হ্যাঁ, এবার জননী মানে কি যে সবাই ওই সময় 6:30 না 6টার থেকে হতো, ওই 2001 মানে হ্যাঁ একদম সন্ধ্যের দিকেই হতো। মানে সবাই সিরিয়াল, একদম টিভি, মানে ঘর ভর্তি লোক। আর কারেন্টের সেই চিৎকারে সবাই বেরিয়ে এসছে। তারপরে তো সেই মানে কারেন্টের যে ঝটকা খায় সে বোঝে। সেই কারেন্টের হ্যাঁ, তো সে ঝটকাটা এখনো হ্যাঁ আছে? সে আর মনে জীবনে আছে তো? ওটাই এখন যা করি সেটা সব সুইচ অফ করে তারপর সুইচ অন। সুতরাং হচ্ছে এটা শিক্ষা। আমাদের প্রফেশনের প্রতিটা জিনিস আমাদেরকে কি দেবে? অভিজ্ঞতা। অভিজ্ঞতা, একদম প্রতিটা অভিজ্ঞতা। জিনিস থেকে আমরা অভিজ্ঞতা নেব। যখনই কেউ
বড় বড় কথা বলবে। অনু মণ্ডল লিখেছে আদ্রিজা খুবই ট্যালেন্টেড গার্ল। অনু থ্যাংক মণ্ডল। ইউ হ্যাঁ। থ্যাংক ইউ এটা মিমি। হ্যাঁ, আমার মিমি। ও বাবা। তো সেটাই বলছি যে আমাদের প্রফেশন মানুষকে শেখায়, জানিস তো সব প্রফেশনের মধ্যেই তো একটা ভালো মন্দ আছে। আমাদের প্রফেশনটাকে কিন্তু উল্টো দিকের লোকেরা সবাই মন্দ বলে, কিন্তু তারা জানে না যে অন্য অনেক প্রফেশন থেকে আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি নিজেদেরকে রক্ষা করতে পারে। সেটা খারাপ মন্দ নিজের মধ্যে, সব প্রফেশনের মধ্যেই ভালো মন্দ মিশিয়ে রয়েছে। মিশিয়ে থাকে। হ্যাঁ, মানুষ মানে ব্যক্তি বিশেষে সে খারাপ পথে পা দেবে না ভালো পথে পা দেবে। হ্যাঁ, মানে খারাপের মধ্যে থেকে ভালোটা বেছে নেওয়া, এটাই হচ্ছে গিয়ে তার বৈশিষ্ট্য। যে সে কিরকম। যখনই বড় টাকার কাজ আসবে তখন কি করবি? বলবি মেরা অকাত উতনা নেই। যখনই তোকে বড় টাকার কাজ দেবে, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ টাকার কাজ যখনই তোকে অফার করবে কেউ, তখন বলবি দাদা কিছু মনে করো না, আমার না অতটা অকাত নেই, হ্যাঁ আমি এই 2,000 3,000 ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। ওটা হচ্ছে যখনই বড় trap। টাকার কাজ দেবে তার মানেই হচ্ছে সেটা ফ্রড কাজ। একদম। বড় টাকার কাজ মানেই নেগেটিভ ওয়ার্ড তারপরেই আসবে। ওই অবধি যাবোই না, সেটাই। ওই অবধি যাবোই না। কি বললাম খানিকক্ষণ আগে, আমি আমার প্রফেশনের একটা ট্যাক্স সেট করে দেবো যে আমি 3,000 টাকা নেব। ওটাই। আমি 3,000 টাকা নেব। আমি 3,000 টাকা সেট করে নিয়েছি। আমি জানি আমার অকাত, আমি জানি আমি একটা নতুন মডেল। আমি আগামী বছর এই সময়, এই যে খানিকক্ষণ আগে ফোন করলো আমাকে লিপিকা, লিপিকা আজকের ডেটে 6,000, 7,000, 8,000 টাকা নিয়ে কাজ করছে। 1.5 বছর প্রফেশনে আছে, 1.5 বছর প্রফেশনে আছে। নিজেকে যে মানে টাকার অঙ্কটা সেট করতে হবে, সেটাকে নিজেকেই সেট করতে সেট হবে। করতে হবে। নিজেকেই নিজের ব্র্যান্ডিং করতে হবে, নিজেকেই নিজের ব্র্যান্ডিং করতে হবে, প্রতিদিন ছবি পোস্ট করতে হবে। পেপসি কোম্পানির কি অ্যাড দেওয়ার দরকার পড়ে? একদমই না। থামস আপ কোম্পানির অ্যাড দেওয়ার একদম দরকার না। পড়ে? তারা অ্যাড দেয় কেন? দুটো জিনিস। এক হচ্ছে গভর্নমেন্টের কাছে তাদের, গভর্নমেন্ট যাতে তাদের যে টাকাটা ইনকাম করছে সেটা পুরোটা না নিয়ে নেয়, বিজ্ঞাপনে খরচা করে দেখিয়ে দিল। সাথে মানুষের মনে অলওয়েজ বেঁচে থাকা, নিজেকে ওটা একটা সবসময় মানুষের মনের ভেতরে ছবি হয়ে থাকা। ছবি তৈরি করতে হবে। যেমন এই কদিনে তোর ছবিটা এতটা এসছে, দেখ আমি দিনে 350-র উপরে ছবি অ্যাকসেপ্ট করি, যে গ্রুপে ছবিটা আসে সেখানে অ্যাকসেপ্ট করি, সেখানে তোর এত ছবি অ্যাকসেপ্ট হয়েছে, আমার তোর দিকে চোখ চলে গেছে। তার মানে আমাদেরও হোয়াটসঅ্যাপ कुछ ভরে तो গেছে। है। कुछ तो है, बस हम लोगों के पास कुछ तो नहीं है, हम लोगों के पास कुछ कुछ है, बहुत कुछ है। শুধু সময়ের অপেক্ষা, একদম। সময়ের সাথে সাথে এগোতে হবে। একদমই তাই। এবার শুভজিৎ মন্ডল লিখেছে, দাদা এই মুহূর্তে বারাণসী থেকে তোমার লাইভ দেখছি। থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ। একদিন আড্ডায় থাকার অপেক্ষায় থাকলাম দাদা। আজকেই যোগাযোগ করিস বাবা, আজকেই হ্যাঁ, যোগাযোগ সেটাই। করিস, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে শিডিউল তৈরি করিনি, ফেব্রুয়ারি মাসে শিডিউলে তোকে ঢুকিয়ে রাখবো। এবার হ্যাঁ, ছোটবেলা থেকে স্বপ্নটা শুরু হোক। একদম। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ভীষণ না, আমি যখন খেলতাম খেলার সাথে সাথে ওড়না নিয়ে ঠিয়ে বেশ অভিনয় করা, বা অ্যাড, ওই টিভিতে অ্যাডগুলো দেখতাম তখন যে হ্যাঁ, একটা অ্যাডের গল্প করতে কি কোন একটা তোর মনে আছে? আমার ওই নির্মা যে ওয়াশিং পাউডারের অ্যাড, হ্যাঁ ওটা। ছিল নির্মাতে। হ্যাঁ, ওই নির্বাতে তো সেই সময় ছোটবেলায় ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখতাম। যাই হোক, একজনের নাম বল দেখি, নির্মা অ্যাডের। অনেকটা মাধুরী দীক্ষিতের মতন উনি দেখতে ছিলেন। সঙ্গীতা বিজলানি। হ্যাঁ 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 হ্যাঁ, হবে তো। আর খেয়াল নেই এখন এই রে, ওটা। বাবুটা আমি ভুলে গেছি। আমার মিসেস আমার এসব একদম হ্যাঁ সেট করে বলে দেবে। হ্যাঁ, ওগুলোই দেখে না তখন ওই বাড়িতে ওরকম ভাবে মানে একদম ছোট থেকে আমার খুব অ্যাক্টিং এর শখ, অ্যাক্টিং, মডেলিং, হ্যাঁ এগুলো তো। তারপরে সেভাবেই আমার যখন কলেজ লাইফের পর খুবই তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, তা মানে সেটা আমি নিজের থেকেই করি, মানে বাড়ি থেকে দেওয়া হয়নি। বাড়িতে ইচ্ছা আরো পড়াশোনা করি, কিন্তু বিয়ের পরেও আমি পড়াশোনা চালাই, গ্র্যাজুয়েশন। এখনকার ছেলেমেয়েরা কিন্তু হ্যাঁ এই ভূতটা এখনকার ছেলেমেয়েদের মাথায় একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে তাড়াতাড়ি সহজে করতে চায় না। ওটাই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, করার পরে আমি নিউজ রিডিং এবং অ্যাঙ্কারিং এর কোর্স করি। হ্যাঁ, ওটা করার পরে আমি গড়িয়াহাটে অ্যাস্ট্রোলজার, খুব বড় অ্যাস্ট্রোলজার ছিলেন উনি, অমৃতলাল। হ্যাঁ, অমৃতলাল স্যারের কাছে আমি, হ্যাঁ নিউজে আমি নিউজ অ্যাঙ্কারিং এ আমি জব করতাম। তো তখন ও একদমই ছোট, ওখান থেকেই অ্যাঙ্কারিং এ মানে অ্যাস্ট্রোলজির একটা, হ্যাঁ একটা, তখনও ভীষণই ছোট ছিল। তো স্যার বললেন যে দেখ তোর মেয়ে তো খুব ছোট, আর ওর একটা কি ছোটবেলার থেকে একটু ওর
ফিজিক্যাল ডিসএবিলিটি এমনি কিছুই না, নর্মাল। ওর ওটা মানে জন্মগত একটু হাতের আঙ্গুলের ওটা সমস্যা রয়েছে, কিন্তু তাতে ওর কিছু অসুবিধে হয় না। হুম। তো হাতে পায়েরও একটু সমস্যা ডাক্তার রয়েছে দিয়ে আঙ্গুলের। দিয়েছে কোনো হ্যাঁ, ডাক্তার দেখাতাম। আচ্ছা, তো বললো ওর যেহেতু ওগুলো মাংস তো হাড় নেই, তো সার্জারি হবে না। তো হসপিটালে যখন ও হয় আমি ভীষণই কান্নাকাটি করছিলাম, খুবই কাঁদছিলাম যে ও এরকম টাইপের হয়েছে, আমি কি করব। মানে তো ডাক্তাররা সব চেক করে, একটা মেডিকেল টিম করা হয়, চেক করেন, করে বলছে না ওর মানে মেন্টালি পুরো ঠিক সব। হ্যাঁ, বডি পার্টসও সব ঠিকঠাক আছে, শুধু ফিজিক্যালি ওটা বাহ্যিক। হ্যাঁ, বলছো ওর কোনো অসুবিধা হবে না, তুমি ওকে এমনভাবে তৈরি করবে বড় হয়ে, যাতে হ্যাঁ ও একটা মানে নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারে। হ্যাঁ, যাতে মানে বাবা মায়ের বড় হওয়ার পর কেউ যাতে অন্যের ওপর না ওকে ভরসা করতে হয়, কেউ ওকে তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে। হ্যাঁ, তো আমি তখন থেকে একটা মাইন্ড সেট আপ করি যে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ, যে ওকে আমি মানে আমি যখন থাকবো না, ও যেন অন্য কারো সাপোর্টে না চলতে হয়। এটা হচ্ছে তা স্যার তখন যখন স্যারের কাছে জব করতাম আমি, স্যার বললেন ও তো খুব ছোট আর ওর এরকম প্রবলেম, তাহলে তুই এক কাজ কর, তুই এখন একটু ওকে দেখাশোনা করে একটু বড় হোক, তারপর তুই আবার জবে ঢুকিস। তার মধ্যে স্যার মারা গেলেন, ওনার ক্যান্সার ছিল। তো ওনার মানে চ্যানেলটা ওনার ছেলে মেয়ে ছিলেন, তারা কন্টিনিউ করলো না, বন্ধ করে দেয়। তো তারপর কি 2013 থেকে আমি আবার তার আগে 2012-তে আমাদের পাড়াতেই একটা চ্যানেল ছিল, সেখানে আমি সমস্ত কিছু মানে আমি পুরো চ্যানেলটা আমিই চালাতাম। কেবল টিভি চ্যানেল? হ্যাঁ, ওটা একটা লোকাল চ্যানেল ছিল, সিটি মানে ওটা তখন তো আমাদের সিটি কেবল এগুলো আসেনি, এমনি লোকাল তখন চলতো। মানে ওখানে অ্যাড মার্কেটিংয়ের কাজ, অ্যাড মানে সেট করা, প্রোগ্রামিং সেট করা, এডিটিং করা, সমস্ত কাজ আমি করতাম। তো সেটাও তারাও মানে বললো যে তুমি একাই করো, মানে ওনারা ছেড়ে দিচ্ছেন, কিন্তু সেই সময় আমার নিজের করার মতন আর্থিক অবস্থা ছিল না যে আমি করব। তো সেক্ষেত্রে তারপরে আমি আবার 2013-তে আবার একটা লেক গার্ডেন্স একটা চ্যানেল হয় উজান বাংলা বলে, তো ওখানে আমি অ্যাঙ্কারিংয়ের কাজ করতাম, জব করতাম। তো ওখানে জব করতে করতে আমি ভাবলাম না, এরকম করা থেকে আমি কিছু শিখি, এটার সাথে সাথেও কিছু শিখি। তো ওই অ্যাস্ট্রোলজি শিখি। তারপরে নিজস্ব এখন চেম্বার করি। গড়িয়াহাটেও ভাগ্যচক্রে আমি বসতাম। এখন বসতাম বলছে এই কারণেই, কারণ এই শুটিং এই সমস্ত শিডিউলগুলো থাকে, তো সেই ক্ষেত্রে ওখানে রেগুলারলি হয় না, তো আমি অনলাইনেও কাজ করি। আর আমার বাড়িতে তো নিজস্ব চেম্বার রয়েছে, কাউন্সিলিং কোর্সও করি আমি লিগ্যাল এড সার্ভিস থেকে। তো কাউন্সিলিংয়ের ওটাও আমার খুবই মানে এগুলো ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে ক্রিয়েটিভ কাজগুলো না খুব ভালো লাগে, এটাই। তার সাথে সাথে অ্যাক্টিং তো চলছেই, আর মডেলিংটাও আমার নতুন করে আমার জীবনে অ্যাড হলো। যেহেতু ও ওই পথে চলবে, হ্যাঁ, আমার ইচ্ছা খুব যে ওর এদিকটা, ও ছোটবেলা থেকে তাই সেম, মানে একদম 7-8 বছর বয়স ছিল তখন থেকে লাইকই করতো। হ্যাঁ, লাইকিতে এরকম নাচানাচি গান এরকম, লাইকি ছিল বন্ধ হয়ে গেছে। মিউজিক্যালি হ্যাঁ হ্যাঁ, গান গে টিকটক টাইপের ছিল, ওটাতে আমার 30K হয়ে গেছিল, 30K এর উপরে ছিল, ঠিক আছে, 30K এর উপরে ছিল, হট করে দেখে একদিন বলছে ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, ও তো পুরো বন্ধ হয়ে যায়। আর ও ছোটবেলা থেকেই ডান্স শিখতো, প্রথমে অলকানন্দা ওনার কাছে শিখতেন, ম্যাডামের কাছে। তারপরে তো আরেকজন আমাদের রামধনু কলাকুঞ্জ বলে, ওখানেই ও ডান্স শিখতো। করোনার জন্য যে অফ হলো, তারপর থেকে অফ হয়ে মানে আর এই ক্লাসটাও উঁচু ক্লাসে উঠে গেল, এখন পড়াশোনার চাপেও। আর স্কুলে পড়িস? আরটি মেমোরিয়াল, ওটা কোথায় ওটা? ওটা ঢাকুরিয়ায়। ঢাকুরিয়া। আচ্ছা আচ্ছা। এবার ওই পড়াশোনার চাপে না ডান্স একটা সেকেন্ড, বিকাশ মজুমদার লিখেছে খুব ভালো লাগছে দাদা তোমাদের লাইভটা দেখতে। থ্যাংক ইউ বিকাশ, থ্যাংক ইউ। রিয়ালোক লিখেছে গুড ইভিনিং। সন্দীপ দা লিখেছে গুড ইভিনিং অল। সন্দীপ দা তোকে নিয়ে একটা কাজ করবে। সন্দীপ দা খানিকক্ষণ আগেই আমাকে ফোন করেছিল, আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার। সেদিনকে ওখানে যাওয়ারও কথা ছিল, কিন্তু সন্দীপ দার ছেলের বিয়ে সামনে, যে কারণে যেতে পারেনি। সন্দীপ দাই তোকে নিয়ে একটা কাজ করবে। হ্যাঁ, তারপরে তো এবার হচ্ছে গিয়ে এই চলতে চলতে জাস্ট ও একদিন আমার হট করে বললো যে ওই আগের সপ্তাহে যে মা এরকম একটা ফটো ওয়ার্ক আছে, তো সেখানে অরূপ মনে হয় না, বলছে অরূপদা বলে একজন আছেন, উনি আমাকে যেতে বললেন, তুমি চলো না। এবার আমারও মানে সন্ধ্যাতারা সিরিয়ালে একটা ছোট রোলে আমার ওখানে শুটিং চলছিল, ওটা ওরা বলেই দিয়েছে মাঝে মাঝে ওটা থাকবে, কন্টিনিউটি রয়েছে। হ্যাঁ, তো আমি বললাম দেখ যদি কন্টিনিউটি থাকে তাহলে আমি যেতে পারবো না, না হলে যাবো। তারপর সেদিন আর ছিল না, আমি ওদের জিজ্ঞাসা করলাম, তারপরে গেলাম ওর সাথে। ওখানে গিয়ে আমার ওখানে একটা পরিচিত বন্ধু ফ্রেন্ডের সাথে দেখাও যায়, যে ওর সাথেও আমি এক মানে শুটিংয়ে কাজ করি, সূর্যেন্দু বলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মডেলিং করে, ওর সাথে আমি একটা ওয়েব সিরিজে একসাথে দেখা। আমার মডেলিং ভালো না। আচ্ছা, হ্যাঁ, সূর্যেন্দুকে গত বছর 25শে ডিসেম্বর, আচ্ছা, সূর্যেন্দু মানে আমাদের এখানে অক্টোবর মাস লাইভ করেছে, অক্টোবর 2022 এর লাইভ
2022-এর 25শে ডিসেম্বর ওকে কলকাতার সব থেকে বড় প্রোগ্রামে ওকে আমি ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, ওকে, আমার ছেলেকে আর রোহানকে না, খুবই ভালো ছিল, সৌর্যেন্দু ভীষণ ভালো ছিল, খুব আমার সাথেও হেল্পফুল। মানে ওই শুটে ছিল সেদিন, মানে তো ওর আমি সাথে গিয়ে তো ওকে পরিচিত। দেখে অবাক হয়ে গেলাম, আগের দিন তো? সৌর্যেন্দু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে যেখানে যা হবে কমন, যেখানে যা হবে সেখানে তুই মোটামুটি সবাইকে কমন দেখতে কমন পাবি। দেখা যাবে। তো আমি ওখানে ওকে ওখানে দেখে অবাক হয়ে গেছি। আমি বলছি, বাস তুমি, বলছে হ্যাঁ পূর্ণিমাদি, আমি তো বেশ তো ভালোই লাগলো যে চেনাশোনা একজনকে পেয়ে গেলাম, তাহলে ওখানে আর কোনো ভয়ভীতি কাজই করছে না। তারপরে সবার সাথে দেখা হওয়ার পরে বুঝতে পারলাম যে ভীষণ মানে খুব ফ্যামিলি টাইপের একটা ফিল হতে লাগলো। মানে সবাই খুব হেল্পফুল, ফ্রেন্ডলি, মানে কিছু মনেই হচ্ছে না যে একটা First time অন্য এসেছি। কোনো কারোর সাথে কাজ করতে এসেছি আমরা, এরকম। সবাই ওকে ভীষণ হেল্প, মানে খুব ভীষণ, সবাই, যেহেতু ও ভীষণ। ছোট ছিল সবাই ওখানকার মধ্যে, তো সব মানে আমাদের ক্যামেরা পার্সন যে ফটোগ্রাফাররা ছিলেন, ভাইরা, আমি সবাই। রীতিমতন ওখানে দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না যে আমি কি করব ওখানে। এই শুভজিৎ দা এসে আমাকে বললো চলো তোমার ফটো তুলি, তুমি কি রেডি? তারপরে আমি বললাম যে হ্যাঁ রেডি। আমি তো পুরো কাঁপছি থরথর, যে আমি কি করব কিছু বুঝতে পারছি না, ফার্স্ট টাইমের জন্য গেছি। তারপরে আমাকে কিছু, তারপরে ছবি তুলতে 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 তারপরে আমি বুঝতে পারলাম, তারপরে সবাই আসলো, মানে সবাই এসে ছবি তুলছে, আমার এত ভালো লাগছে কি বলবো, মানে ফার্স্ট টাইম, মানে সেটাই বলছে, এত ফ্রেন্ডলি ওরা। তারপরে স্কুল গেছিস, তারপরে হ্যাঁ হ্যাঁ, স্কুলে সবাই কি বলছে বল? সবাই বলছে যে তুই ফটো তুলছিস, এই এখন তো সেলিব্রিটি হয়ে গেছিস, আমাদের আর পাত্তাই পাবো না তোর, আর কথাই বলবি না আমাদের সাথে, তুই চিনবি না, তোর তোর সাথে ঘুরতেই যেতে পারবো না, আর নানান রকম বলবি কথা। ভাই আমার সাথে এখন যখন ঘুরতে যাবি দেখবি মানুষ তো এক্সট্রা সম্মান করবে আমাদের। হ্যাঁ, এটাই আমাদের প্রফেশন, সেটাই। এটাই আমাদের প্রফেশন। আর যত দিন যাবে, যত তোর প্রোগ্রেস হবে, যত প্রোগ্রেস এদিকে হবে, তত তোকে পোলাইট হতে হবে, একদম। যত তোকে পোলাইট হতে হবে। মামবুড়ি কথাটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা জেডিকে চেনে তারাও মামবুড়িকে চেনে, যারা জেডিকে চেনে না তারাও মামবুড়িকে চেনে। হুম আজ সেই মামবুড়ি জয়স্মিতা হয়ে গেছে। হুম সেটাই। কিন্তু জয়স্মিতা যখন কোনো পাবলিক শোতে যায়, হুম আমাদের কোনো ইভেন্টে যায়, হুম তখন মনে হবে যেমন আগের দিন তুই এনজয় করেছিস, হুম। আমার মেয়েও ঠিক সেরকম ভাবে এনজয় করে। সেটাই। কালকেই দেখবি আমার তোদের যে ভিডিওটা পাঠিয়েছি 91.9 সেই ভিডিও দুটো আমি দিয়ে লিখেছি যে এই রকম স্বপ্ন আমার প্রতিটা মেয়ের ক্ষেত্রে, আমার স্বপ্ন আমার মেয়ের মতন হওয়া। সবাই সেটাই। ও মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি 10 বছরে যেটা পারিনি, যেটা টাচ করতে পারিনি, আমার মেয়ে 1 বছর না, ও তখন 6 মাস, মানে প্রফেশনে যখন 6 মাস বয়স, তখনও প্রথম ইয়ে করে। ভবানীপুর কলেজের নাম তো শুনেছিস? ভবানীপুর কলেজ থেকে ও ফ্রেশ ফেসে ও উইনার হয়। আচ্ছা, উইনার হয় মে মাসে, ওরা এপ্রিল মাসে ওইটারই মেন ফাইনালটা হয় মুম্বাইতে, সেখানে ও টপ 6 হয়, বাহ। 6তে হয়। 6তে হওয়ার কারণ ছিল 1 2 3, প্রথম দিনই আমার মেয়ে আমাকে বললো যে পাপা তুমি কিন্তু ভেবো না আমি উইনার হবো। বললাম কেন মা? বলছে যে এখানে 1 2 3 যারা হবে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে, 5 স্টারে রাখা হয়েছে, আচ্ছা আচ্ছা। তাদেরকে আলাদা করে ট্রেনিং করা হচ্ছে, আর আমাদের 350 আর 347 জনকে আমাদের আলাদা করে ট্রেনিং করছে। বুঝেই নাও, ব্যবসায়ী মানুষ হ্যাঁ তুমি হ্যাঁ, বুঝেই নাও। ওটা আমি বললাম মা তুই ওই অবধি গেছিস, যা শিখে আসবি সেটাই। ওটাই তোর ওটাই তুই। সত্যিই তাই, ওখান থেকে যা শিখে এসছে সেটা এখন জগৎ দেখছে, একদম। সেটা এখন জগৎ দেখছে। নিজেকে ওখানে ধরে রাখতে হবে স্টিল। আজকে 6 দিন পর, গত সপ্তাহে রবিবার দিন গেছে, আজকে ফিরলো মুম্বাই থেকে। আমি রোজ দিন দেখি দিদির ভিডিও, রোজ দিন স্টোরি চেক করি দিদি কখন আর কি আসছে যাচ্ছে, সবই দেখি। সব থেকে বেশি শাসন আমায় করে। সেটা তো করবেই। সৌরভ প্রামাণিক লিখেছে গুড ইভিনিং সবাইকে। আচ্ছা এই সৌরভের সাথেও যোগাযোগ রাখিস, খুব ভালো ছবি তোলে, আচ্ছা। ভালো ছবি তোলে। ডিজে আর ডি রজত, হ্যালো দাদা, হাউ আর ইউ? খুব ভালো। আচ্ছা এখনো অবধি বল, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো কিছু বলবো না, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কথা বলেই দিলে, আগের দিন তোর একটা অন্যরকম ফিল হচ্ছিল। এখনো অবধি লাইফের সবথেকে বেস্ট মোমেন্ট কি তোর? সবথেকে আনন্দ লাগার মুহূর্ত? সব থেকে, আমি স্কুল থেকে ফার্স্ট ট্রিপ গেছিলাম, তো ওইখানে ঘাটশিলা, ওইটা তো সব থেকে বেস্ট মোমেন্ট। মানে বন্ধু ছিল আমার একজন, ছোটবেলার বন্ধু, খুবই ছোটবেলার, তার সাথে একদম
হেভি মজা করেছি সেই দিন, সেটাই হচ্ছে আমার বেস্ট মোমেন্ট ছিল আপাতত। আর ওর থেকে বেশ কিছু এখনো হয়নি, তাই তো? আর মানে যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স হয়েছিল 2K, ওইটা আলাদা ফিলিংস ছিল। এখন তোর কত? এখন 2K আছে। টুকেই আছে তো? দেখ এবার আস্তে আস্তে কোথায় চলে যায়। রোজ পোস্ট করতে হবে, হ্যাঁ হ্যাঁ রোজ পোস্ট করতে হবে, রোজ রিলস করতে হবে, মানে এটা একটা রুটিন করতে হবে, রুটিন। একটা রুটিন তৈরি করতে হবে। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? ঘুম থেকে উঠেই কি করি? আগে ফোনটা দেখি, তাই তো? ঠিক বললাম তো? তারপরে সবকিছু কমপ্লিট করার পরে বাড়িতে থাকলে পড়তে বসতে পারে মায়েরা, ঠিক আছে? অফ টাইমে 1 ঘন্টা প্রফেশনকে দিতে হবে, প্রফেশনকে দিতে হবে। গুড মোমেন্টস গুলোকে রিলস তৈরি কর, রিলস তৈরি কর। নিজেকে একটা ব্র্যান্ড ভাব, নিজেকে একটা ব্র্যান্ড ভাব। দেখ তোর ভাবনাটাই তুই মানুষের মাথায় ঢুকিয়ে দিতে পারবি। তুই রোজ যদি একই জিনিস মানুষকে দেখাস না, মানুষ ভেবেই নেবে যে এ আর্টিস্ট। আমার আমার কখনো কমেন্টস, আমি জানি না তোকে করেছি কিনা, আমার কমেন্টস গুলো খেয়াল করবি, আমি মানুষকে এমন কমেন্টস করি যে কমেন্টসটা পড়ার পরে তার মনে হবে ওয়াও, পজিটিভ ভাইবস। পজিটিভ ভাইব। আমি নিজেও পড়ে মানে আমাকে অ্যাকচুয়ালি আমি কমেন্টটা কিছুভাবে স্কিপ করে গেছিলাম। আমাকে মাসিরা বলছে যে দেখ দেখ তোকে কে কমেন্ট করেছে, এই কমেন্টটা চেক কর। তারপরে আমি চেক করে তোমার সাথে কথা বললাম। মানে কি বলবো, কমেন্টস এর নিচে একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, আমি একটা হ্যাশট্যাগ ইউজ করি। আজ থেকে তোকে আমি হ্যাশট্যাগ তৈরি করে দেবো। ঠিক আছে, একদম হ্যাশট্যাগ ইউজ করবি। আমি আমার হ্যাশট্যাগটা শুরু করেছিলাম 3 বছর আগে, 3.5 বছর আগে, যখন হ্যাশট্যাগ ব্যাপারটা আমরা বুঝতাম না, খায় না মাথায় দেয়, বুঝতাম না। যেমন টুইটারটা আমরা আমাদের জন্য, ওটা সেলিব্রিটিদের জন্য, বাট না, আমরা এবার ব্যবহার করব, কারণ আমরা ইনস্টাগ্রাম পর্যন্ত পৌঁছে গেছি। তো আমরা ফেসবুকে পড়েছিলাম, তো সেখান থেকে ইনস্টাগ্রামে পৌঁছেছি, ইনস্টাগ্রাম থেকে বা টুইটারে পৌঁছবো। হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা জিনিস, তোর নিজস্ব আইডেন্টিটি, তোর নিজস্ব আইডেন্টিটি। তোকে কাউকে বলতে হবে না আমার নাম আদ্রিজা ড্যাশ, নো, আমার হ্যাশট্যাগ এটা বলে তুই তাকে হ্যাশট্যাগটা বলে দিবি, সে তোর হ্যাশট্যাগ খুঁজবে, তোর টোটাল কাজ দেখতে পেয়ে যাবে। তুই যত কাজ করেছিস সমস্ত তোর হ্যাশট্যাগে চলে আসবে। নিজেকে সেলিব্রিটি তৈরি করতে হবে। সেটার জন্য হাঁটতে হবে 1 ঘন্টা দিনে, নিজের যত্ন করতে হবে। সব থেকে বড় জিনিস যেটা করতে হবে, যেটা আমি সবাইকে জ্ঞান দিই, জল খেতে হবে, জল খেতে হবে, জল খেতে হবে। যেটাও একদমই খায় না, খুবই কম খায়। কন্টিনিউ করতে আর পারবি। হচ্ছে গিয়ে ফল খায় না, শুধু ডিম খায়। না, ডিম, আমিও ডিম ভক্ত। আমি খুব ডিম ভক্ত, আমাদের বাড়িতে সবাই ভালোবাসি। ডিম। আমার ছেলে মেয়েদেরও ডিম ভক্ত হয়নি, আমি আর আমার মিসেস। সারাদিন কিছু না খেতে শুধু ডিম দিলেই ভালো হয়। আমরা কখনো না কখনো করোনা করে ফটোগ্রাফার থেকে নিয়ে যাবে, কি জানো, কুমোরটুলি, কুমোরটুলির মেন গেটে দুটো ডিমের দোকান আছে পাশাপাশি। আমরা এখান থেকে কুমোরটুলি যাই ডিম খেতে। ওই ডিম খাস হ্যাঁ, না, হাসিস না। তাহলে ওটাও জেনে নিল যেদিন যাবে তার মানে ডিমের দোকান খালি। দুটো কুসুম একটা ডিমের। আমি তাহলে গিয়ে একদিন খেয়ে দেখতেই হেভি হবে, খেতে, দেখতেই হবে। হেভি খেতে, হেভি ডিম খেতে পার। পুরীর সমুদ্রের পাড়ে ডিমের লোক কেউ যে দাঁড়াও সব ভাঙো, সে ভেঙে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি। আমাদের তো ওই মুর্শিদাবাদ যাই যখন ট্রেনে এরকম ওই ডিম ওঠে, ওরকম দেশি ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মানে সব ধরনেরই ডিম টেস্ট করা হয় খুব। আর ওদের না ডিম সেদ্ধটা মানে একটা মানে যেরকম মশলা টসলা দিয়ে না আলাদাই লাগে খেতে, খুব টেস্ট। 3-4টে খেলেও মানে মন ভরে না, এরকম টাইপের। বাট একটাই কথা, ডিম যেহেতু গরম জিনিস, আফটার ডিম অ্যাট লিস্ট 500 জল খেয়ে নিতে হবে জোর করে। জলটাকে না, আমি একটা কথা বলি, সকালে উঠে ব্রাশটা কেন করিস? যে দাঁতটা পরিষ্কার থাকে, দাঁতটা পরিষ্কার, মুখে জীবাণুগুলো থাকে না, আর গন্ধ স্মেল হয় না। এটাই তো, তাই তো? ঠিক এটাকে জলের সঙ্গে ট্যালি কর। তুই আজকের ডেটে জল না খেয়ে তোকে আজকের ডেটে যদি এই রকম দেখতে শুনতে হয়, আগামী 7 দিন পর জল খেয়ে নিজেকে আয়নার সামনে গিয়ে দেখ। জানি আমি জল খুব উপকারী, মানে জল সব থেকে বেশি উপকার, ফ্রি অফ কস্টও, মানে ফ্রিতেই আমি খেতে পারবো এবং নিজের মানে রূপ বলো সবকিছু মেনটেন থাকবে জল খেলে। তোর সামনে আমি বসে আছি, আমি প্রতি শনিবার
কালীঘাটে গিয়ে উপোস করে পুজো দিই, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আগে পুরো আচ্ছা। সারাদিনই উপোস থাকতাম, এখন যেহেতু বয়সটা 50 ক্রস করে গেছে, এখন না করে সবাই করতে। কিন্তু আমি, আমার মধ্যে এতটুকু এনার্জি প্রবলেম পাবি না তুই। 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করব, খাট টাট ফাড়া রোদ্দুরের মধ্যে আমি একা দাঁড়িয়ে থাকবো, আমার কোনো কিছুতে ক্লান্তি হবে না। কিন্তু আমার একটা ওষুধ চাই, জল। লোকে যেমন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট কিনে খায়, মানুষটা সিগারেট কিনে খায় তো বন্ধু বান্ধবরাই খায়, আমি জলের বোতল কিনে খাই। কারণ আমি সেটাই। দেখেছি যে জল ওটাই জল, একটা মানুষকে কতটা এনার্জি দিতে পারে। সুস্থ থাক। রোমান্টিকে দেখলি তো, 46 ইয়ার্স ওল্ড, 46 ইয়ার্স ওল্ড, বোঝাই যায় না সত্যি। বোঝাই যায় না। মানে একটা সুস্থ মানুষ এত খাটতে পারে আমি 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 দেখিনি আমার লাইফে। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো মিটতে মিটতে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, হ্যাঁ তারপরে ভাইফোঁটাটাও বড় করে হয়, হ্যাঁ তারপরের অনুষ্ঠান হচ্ছে আমার মেয়ের জন্মদিন একই মাসে, তারপরে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। পরপর তো চলছে, কোনো ক্লান্তি নেই কোনো। সেটাই। আর স্কিন এরকম করে একটা হাত দিলে মনে হবে কি হাত দিয়েছি, চকচক চকচক করবে স্কিন, শুধুমাত্র টোটকা অফ জল, আর কিচ্ছু না। জল খা রেগুলার। দেখ ফলটা কি জিনিস, দেখ আমার মেয়ে বুঝে নিয়েছে যে জল আর ফল খেতে হবে, আর সেটাই। কিচ্ছু খায় না, কিচ্ছু খেতে চায় না, জল ফল আর ক্যাডবেরি। ওটা আমারও ফেভারিট, ক্যাডবেরি খেয়ে মোটা হয়ে গেছে। তুই মোটা হোসনি? বালিশের তলায়। তুই হ্যাঁ, আমার মেয়েও তাই, বালিশের বালিশের তলায় রাত্রেবেলা মাঝরাতে অ্যাকচুয়ালি ওর ব্যাপারটা হচ্ছে কি, ও ডান্স করতো তো, সেই ওই করোনার পর থেকে ডান্সটা বন্ধ হয়ে যাওয়ার পর, হ্যাঁ ওটাই বাট তোকে আবার মানে ডিগডিগিতে ভালো লাগবে না, এটা। ওকে আবার খুব রোগাতে হ্যাঁ ভালো রোগা, লাগবে। একদম বেশি রোগা হয়ে গেলে না, মানে ভেঙে যাবে। হ্যাঁ, গাল ভেঙে ওর দেবে, এই যেটা একদম থুতনিটা না লম্বা হয়ে যায়। তোর যে হ্যাঁ, মুখটা, ওটা। তোর মুখটাতে সব রকম সুর তোকে মানাবে, সব মুখের জন্য তুই রেডি, সব মুখের জন্য। সুতরাং শুধু নিজেকে কি করতে হবে, ব্রাশ আপ করতে হবে, একদম। নিজেকে নিজের সাথে কথা বলতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ব্রাশ আপ করতে হবে। আমার মেয়ে যখন একটা জব শুরু করলো অনলাইনে, মাহিন্দ্রা কোম্পানিতে জব শুরু করলো, তা আমি কখনো যদি ঠাকুর ঘরে যাচ্ছি, আমার মেয়ে ওই রুমের ভেতরে বসে হেডফোন নিয়ে কানে অনলাইনে তাদের সাথে কথা বলছে, আমি দেখতাম কি কথা বলছে। এবার উকি ঝুঁকি মারা অভ্যেস নেই আমার। আমি রুমাকে বললাম, রুমা ওই মামামের ঘরে কে কথা বলছে একটা মেয়ে? ও বললো কি করে জানবো? তো আমাদের বাড়িতে প্রত্যেকটা রুম থেকে প্রত্যেকটা রুমে ফোন লাগানো আছে। আমার মেসেজ ফোন করে বলছে, মামাম তোর কোনো বন্ধু এসছে? বলছে কই না তো। তুমি রাখো আমি কাজ করছি, ফোনটা কেটে দেয়। খানিকক্ষণ পর আমার মেসেজ উপরে গেছে, উপরে গিয়ে বলছে, আরে তোমার মেয়ে কথা বলছে ওটা, মানে ও যে অ্যাকসেন্টে ইংলিশ বলছে, সেটা ওর পার্সোনালিটি থেকে ম্যাচ করে ওভার চলে গেছে। ঠিক এই জিনিসগুলো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে হবে। গ্রুমিং করা, জাস্ট গ্রুম আপ। নিজের গ্রুমিং সবথেকে বেশি নিজেকে করা যায়, ঠিক আছে? আর র্যাম্পে হাঁটা, তোর কাছে সুযোগ আসবে পরে, তোকে লোকে শো স্টপার হিসেবে ডাকবে তোকে তোর সৌন্দর্যের জন্য। বাট তুই যদি সেখানে গিয়ে ভালো করে হাঁটতে না পারিস, একদম কনফিডেন্ট না থাকি, সুতরাং তোকে কাউকে একটা ইন্সপিরেশন করতে হবে যে আমি এইরকম ভাবে হাঁটবো। বাড়িতে কানে হেডফোন দিয়ে সেইটাকে ফোনে দেখে নিজের সাথে নিজে প্র্যাকটিস কর। দেন একটা ফোন লাগিয়ে নিজের ওয়ার্কটাকে রিলস কর, ওটাকেও ইনস্টাগ্রামে ছেড়ে দে। খারাপটা কেন বলতো? খারাপ জিনিস মানুষ বেশি দেখতে পছন্দ করে। একদম খারাপ জিনিস মানুষ বেশি দেখতে পছন্দ করে, ঠিক আছে? বাট ওই খারাপটাই তোকে মনে করাবে যে তোকে ভালো কিছু করতে হবে, একদম তোকে ভালো কিছু করতে হবে। কপিটা ঢালতো একদম আমি ঢালছি। এই বিস্কুট যদি এর সঙ্গে করি, ওই মাইক্রোফোনের লোকে কর্মর আওয়াজই শুনবে। ওটা অ্যাড হয়ে যাবে তো।
হ্যাঁ, এটা ঠিক। এসএমআর এসএমআর বলে না, খাওয়ার সময় ইউটিউবে দেখায় না এসএমআর, হয় কর্ম কর্ম খাই, ওটা ভিডিও দিলে ওটা হয়ে যাবে। ডিসফরমেট তো সুরিত ঘোষ লিখেছে বলছি কি বলছি, কে বলছে তুমি 50-এর বুড়ো? আমি তো বলি বয়স বাড়ছে না কমছে। হ্যাঁ, আমার মতো চাপ থাকলে বুঝতে পারতিস বয়স বাড়ছে না কমছে। সুরিত লিখেছে এলইডি লাইটটা ভালো লাগছে, থ্যাংক ইউ। ওটা মাম্মাম গিফট করেছে আমাকে। ও, আমার মেয়ে আমাকে গিফট করেছে। ওয়াও, এটা খুব নাইস হয়েছে, আমার ভীষণ মেয়ে ভালো আমাকে হয়েছে। গিফট করেছে, যেটা আমার মানে আমি মনে করি এটাই যে আমার এটা অকাতের বাইরে। কারণ তাতে কি প্রতিটা আছে? মানুষের তো একটা স্বপ্ন থাকে এই অবধি। হ্যাঁ। আমি কখনো এটা ভাবিনি যে আমি অ্যাপেলের ঘড়ি হাতে পরবো, তাও মেয়ের দৌলতে। একদম ওটা দিদি আমার মেয়ে সবার আমাকে করে ইন্সপিরেশন। দিয়েছে। এটাই আমার কথা, যে আমার মেয়ে যেভাবে যে সুন্দরভাবে এগোচ্ছে, ওকে আমরা ইন্সপিরেশন তৈরি করি। সেটাই। ওকে ইন্সপিরেশন তৈরি করি। তোর কাছে হয়তো এমন কোন মানুষের ফোন আসবে, সে তোকে বলবে নিজের মেয়েকে প্রমোট করছে, তোকে কেন প্রমোট করবে, বলবে তোকে। বাট বিশ্বাস করবি কিনা জানি না, আমার মেয়েকে আমাকে প্রমোট করতে হয়নি। আমার মেয়ে এখনো অবধি আমার নাম ব্যবহার করেনি কোথাও। আমার মেয়ে বলে বাবা, ওখানে গিয়ে যখন বলছে তুমি জেনিদার মেয়ে না, বলছে বাবা যেখানে যাই সেখানে তোমাকে লোকে চেনে। বাট আমার মেয়ে কিন্তু কোথাও কাজ করতে গেছে জেডির পরিচয় নিয়ে না, নিজের ওর পরিচয় নিজের- নেই। নিজের পরিচয় নিজেকে নিয়ে। নিজে ওই এটা তৈরি এভাবে করতে তৈরি করেছে যাতে ওর আর কারোর পরিচয় দিতেই লাগবে না। দিতেই লাগবে না। আর সেটাই। সব থেকে বড় কথা কি বলতো, ওই যে বলেছি না, শুধু একটা বিষয় আছে, তুই দেখেছিস কিনা জানি না, ঘোড়ার চোখের দুদিকে দুটো ঠুলি লাগিয়ে দেয়, এর মানে ঠুলি লাগিয়ে দেয়, যাতে ঘোড়া যাতে ডান দিক বাঁ দিক দেখতে না পায়, নির্দিষ্ট শুধু সোজা দৌড়য়। নির্দিষ্ট থাকে তার পথটা। প্রফেশনে থাকতে গেলে যদি এইটা করতে পারিস, তাহলে তোকে কেউ টাচ করতে পারবে না। আমার মেয়ের মনোকিনি পড়া ছবি মার্কেটে দাবানলের মতন ভাইরাল হলো, যেটা পার্ক হোটেলে যে শ্যুটটা করে আমার মেয়ে ডাবর গুলাবুরির ফাইনাল হলো 1250 ছেলে মেয়ের মধ্যে আমার মেয়ে ফাইনালে উইনার হলো। দেখেছি। সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে পাঠিয়ে দিল, গোয়া পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। ওই যে মনোকিনি পড়ার ছবিটা ভাইরাল হলো, 90% লোক ওটাকে নিয়ে ওটাকে অ্যাচিভমেন্ট ভাবলো, 10% লোক এটাকে খারাপ ভাবলো। খারাপ একদম। ভাবনা তাতে আমার মেয়ের অসুবিধাটা কি হলো? কিছুই হলো কিছু না। হলো না। তারপরে 1 মাস কেটে গেল, আমার মেয়ে দুনিয়া টুর করে চলে এলো। সেটাই। যে খারাপ মানসিকতার মানুষ তার মানে সে পজিটিভ কোনো কিছুতে দেখতেই পাবে না, সে পজিটিভের মধ্যেও নেগেটিভ একটা খুঁজবে যে তার কি খুঁত বার করা যায়। হ্যাঁ, সেটাই। আর বাট যারা হেটার্স না, যারা তোকে হ্যাঁ ওটাই। খচিয়ে দেবে, রাগিয়ে দেবে, তাদের দরকার আছে কিন্তু লাইফে। একদম। কেন বলতো? তাদের থেকে তো শেখা যাবে উৎসাহ, তাদেরকে এ করে তো উৎসাহটা পাওয়া যায়। সেটাই। ঠিক আছে, যাই হোক একটু কমেন্টসটা পড়ি। বিকাশ মজুমদার লিখেছে, সত্যি দাদা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, খুব ভালো কথা বলো তুমি। কথাই ভালো বলি ভাই, কাজ কিছু করতে পারি না, এইটুকুই আছে ভগবানের দেওয়া। সুরিত লিখেছে মাম্মাম আর দেবজয় অনেক বড় হবে, এটাই তো বলেছিলাম, আজও বলছি ওদের হবেই। আমি না এই কথাটাই সব বাবাদেরকে বলি, গুরুজনদেরকে বলি, নিজে এমন কাজ করবে, তুমি যদি ভালো কিছু কাজ করো, সেই ভালো কাজের ফল তোমার পরিবার পাবে। তুমি কিছু খারাপ কাজ করো, খারাপ কাজের ফলও তোমারই পরিবার ভোগ করবে। বাস, এটাই আমার জগৎকে দেখানো আমার পরিচয়। আমি খারাপ ভালো আমি জানি না, বাট আমি এমন কিছু কাজ করব যেটার জন্য আমার পরিবার দুধে ভাত থাকে। একদমই তাই। এটাই বাবা মা হয়। রাজশ্রী সেন লিখেছে, আদ্রিজা জেরির কথাগুলো মন দিয়ে শোনো, খুব ভালো গার্জিয়ান পাবে। আমি নিজেও জেরিকে সব সময় ফোন করে জ্বালাই শুধুমাত্র গাইডেন্স পেতে। আমি সব সময় জেরির কাছে গাইডেন্স পেয়েছি। এই গাইডেন্স আবার অন্য গাইডেন্স, রাত্রি 2টোর সময় ফোন করছে, সকাল 6টার সময় ফোন করছে। না সে তো সেটা মনে করেছে না। হ্যাঁ, যে আমি যে সময় করি না কেন, যে আমি তার কাছ থেকে সাপোর্ট পাবো, সেটা মানে তার একটা খুব পাওয়া, বিশাল বড় পাওনা। সুইটি বোস গত সপ্তাহের আজকের দিনে সুইটি এই চেয়ারে বসেছিল। সুইটি বোস লিখেছে, গুড ইভিনিং সবাইকে। সুরিত ঘোষ লিখেছে, মাম্মাম সব গিফট করে দিল,
এবার ভাইয়ের পালা। দেবে, ভগবানকে বল মাম্মামে যাতে সেই সেরকম অবস্থা মাম্মামের হয় যেটাতে ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার স্বপ্ন পূরণ করার জন্য ডোনেশন দিতে পারে। আমাদের কেন যত পারবে বড় না? বড় নিশ্চয়ই পারবে। প্রোগ্রাম হয়, সমস্ত বড় বড় প্রোগ্রামে সব থেকে বেশি ডোনেশন আমার মেয়ে দেয়, সব থেকে বেশি ডোনেশন আমার মেয়ে দেয়। কারণ ও জানে, ও আমাকে বলে বাবা আমার বন্ধুদের বাবাদেরকে দেখি তারা একটা পার্টি করে 5-10 লাখ টাকার মদ খেয়ে উড়িয়ে উড়িয়ে দিচ্ছে, দিচ্ছে। সেটাই আর আমার বাবা সেই টাকাটা দিয়ে একটা প্রোগ্রাম করে করে মানুষের সাথে মানুষকে কানেক্ট কানেক্ট করাচ্ছে। করছে, সেটাই। ওরা তো এগুলো দেখে অভ্যস্ত। ওটাই হচ্ছে কথা, যে বড়দের মধ্যে যদি একটা গুড মানে ভাইব্রেশন থাকে না, সেটা দেখে বাচ্চারা শিখবে Inspire হবে। যে বলছি কে কি ভাবলো তার জন্য আবার বাজে কথা করে একটা করে দিতে থাকো, সেলুন যেতে হবে না, খালি ভুলভাল কথা। সুইটি বোস লিখেছে লাস্ট উইকে ওখানে আমিও ছিলাম, খুব মনে পড়ছে, 1 উইক Okay. হয়ে গেল, আবার আবার আসতে চাই দাদা। হ্যাঁ, এবার যেদিনকে তুই আসবি, এবার তোকে তোর সাকসেস স্টোরির জন্য তোকে আমি ডাকবো, এবার তোকে আমি সাকসেস স্টোরির জন্য ডাকবো। সুইটি বোসও তাই, সুইটি বোস এমন ভাবে ভাইরাল হলো, সুইটি বোস আমার চোখে পড়ে গেল। আমি সারাদিন সেটাই, এই প্রচুর ছেলে মেয়েকে দেখি। সিটটা হচ্ছে এমন একটা জায়গা, মানে সবার স্বপ্ন যে কখন এখানে এসে বসে। বসে জাস্ট এই লাইফটা এনজয় করব। ফ্যাশন ডিভা পূজা লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড গুড ইভিনিং। ইভিনিং। গুড ইভিনিং। ফ্যাশন ডিভা পূজার কথা বলি, গত আচ্ছা। 2020 শেষের দিকে ফ্যাশন ডিভা পূজার সঙ্গে আমার আলাপ। ও আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে, আমাদের সাথে প্রচুর হেল্প করেছে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, সবাই আমাকে নিয়ে একটু সেন্টিমেন্টে থাকে, মানে আমি যদি কাউকে একটু ফোন করতে ভুলে যাই, যে কেন করলো না দাদা, সত্যি কথা বলতে এত কাজের মধ্যে থাকি তো, আর সেটাই। আমি এটা মেনে নিই যে আমার বয়স হচ্ছে, প্রতিদিন একদিন করে তো বয়স বাড়ছে, সেটা ঠিক। মাইন্ড কাজ সবাই। করে না। ইভেন সামনাসামনি হ্যাঁ, কখনো একটা- কখনো আমার যদি সামনাসামনি দেখা হয়, বললাম না আগের দিন একটা গাড়ি আমাকে ক্রস করে দাঁড়ালো, আমি এবার মনে মনে বলছি হে ভগবান, ছোট গাড়ি নিয়ে আসে বলে বড় গাড়িটা আমাকে আটকে দিল, মনে মনে বলছি। তারা চারদিক দিয়ে নামলো, নেমে এসে বাবা মা ছেলে মেয়ে শালি, ওনার শালি সবাই এসে আমাকে স্কুটির মধ্যে দাঁড় করিয়ে নমস্কার করে চলে গেল। পাওনা, সেটাই, এটা হচ্ছে বিশাল বড় পাওনা, পাওনা। যে একজন গুরু ওকে মানে শিষ্য এমন জায়গায় পৌঁছেছে যে সে তার গুরুকে যেখানেই দেখুক না কেন সেখানে রেসপেক্ট। একদম। সুরিত ঘোষ লিখেছে চিন্তা নেই, 1 CR পাইনি, বাট যা কথা বলেছিলাম হসপিটাল হচ্ছে, মাদার্স হসপিটাল খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটা হবে, আজ বলে দিলাম, একটু আশীর্বাদ করো, পাশে থেকো, যে কোনো ভালো কাজে আমি পাশে আছি। বুলু পাত্র, আরে আমিও বলি রে, যেদি আমাকে চিনিয়েছে অনেককে, আজ বুলুকে অনেককেই চেনে, এভারগ্রিন আমরা বল। আমার সেটাই। এটাই ভালো লাগে, মানে কি বলতো, একটা মানুষের সাথে একটা মানুষের পরিচয় একটা এটাই। মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, একদম তাই। এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ, কোথায় নিয়ে যেতে পারে। আগের দিন যে ভদ্রলোকের কথায় তুই ওই অনুষ্ঠানে এসেছিলিস, এসেছিস, ওই ইভেন্টে সেটাই, এসেছিলিস, সেটাই। সেই ভদ্রলোককে কোনোদিন ভুলবি না, একদম একদম কোনোদিন ভুলবি না। তাই। উনি তোর এই প্রফেশনের এন্ট্রি, একদম এই আর্টিস্টিক ক্রিয়েশন, এদেরকে কোনোদিন ভুলবি না, ভুলবি না। এরাই তোকে দেখবি, এদের যে ব্লেসিংস, এই ব্লেসিংসই অনেক দূর নিয়ে যাবে। সেটাই। এই এক সপ্তাহেই মানে আর্টিস্টিক ক্রিয়েশনের মানে ব্লেসিংসে ও যেটুকু পাচ্ছে, সেটা মানে তার থেকে বোঝাই যাচ্ছে যে এটা যদি থাকে ওর মাথার ওপর, তাহলে ও সাকসেস হতে গেলে ওরও একটু কিছু দিতে হবে একদম। দেখ, সেখানে তোকে কিছু দিতে হবে না, তোকে একটা জিনিস দিতে হবে, ওটাই যে উল্টো দিকের মানুষকে একটা মিষ্টি ব্যবহার, আর কিচ্ছু না। মানে এটাকে একটা মানে টাইম সেট করতে হবে, যেটার প্রতি আমি একটা সময় রাখবো, একটা সময় রাখতে প্র্যাকটিস। হবে, একটা সময় রাখতে হবে। যেমন তুই রিলস করার পরে এডিট ফেডিট তুই করতে পারিস তো, সবকিছুই করে। সবকিছু করতে হবে,
ও এমনি সব করে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ও এডিট করে, ও আর ও যখনই করে কারোর বলেই। ছবি তোর প্রোফাইলে পোস্ট করবি হুম। অবশ্যই তাদের নাম নাম দিয়ে, একদম। হ্যাঁ কারণ তুই যত মানুষের নাম দিবি, দুরকম চালাকি আছে ওর মধ্যে, যত মানুষের নাম তুই দিয়ে তাকে ট্যাগ করবি তাদের প্রোফাইলের লোকেরা তোকে দেখতে পাবে, একদম। 1 নম্বর। আর 2 নম্বর, তাকে দেয়া তোর সব থেকে বড় সম্মান হবে এটা, সেটাই। যে তুই ভুলে যাসনি। হুম হুম। বুলু, তোকে নিয়ে একদিন লাইভ করবো বুলু। বুলু একটা গ্রুপ চালায় বন্ধুদের ক্যানভাস বলে, ওটা আচ্ছা। একটু সিনিয়রদের নিয়ে একটা বেশ ভালো 1-1.5 বছর ধরে একটা বেশ ভালো গ্রুপ চালায়, সবাই মিলে একসঙ্গে এনজয় করে, ঘুরে আচ্ছা বেড়ায়। আচ্ছা। সুরিত ঘোষ লিখেছে, এই যে জেনি বুড়োদা, বলছি আমি কালো বলে বুঝি ইনভাইট করছো না? তোকে আবার ইনভাইট করবো কি? তুই যেদিনকে খুশি চলে আসবি, তুই তো আমাকে প্রথম লাইভটা শিখিয়েছিস, তুই না আসার কি আছে? যাই হোক, এবার একটু তোর থেকে জানতে চাইবো। আচ্ছা, বুলু পাত্র লিখেছে, আমি আছি সবার মনে। হ্যাঁ, তুই তুই কাউকে ভুলতে দিবি না তো, কারণ তুই ফোন ধরলেই তো 1.5 ঘন্টা। এবার তোকে জিজ্ঞেস করি, মানে তোর ফ্যাশন, তোর তোর লাইফে হ্যাঁ। এখনো অবধি একটা বেস্ট মোমেন্টস। বেস্ট মোমেন্টস বলতে এখনো পর্যন্ত মনে পড়ছে তো সেদিন যখন গেলাম আর্টিস্টিক ক্রিয়েশনের ডাকে আমরা ভিক্টোরিয়াতে, তো সেখানে ফটোওয়ার্কে সবাই যখন ওকে নিয়ে টানাটানি করছিল, মানে ছবি তোলো সব ফটোগ্রাফার ভাইরা ওখানে দৌড়ে গেছিল, আমার দেখে খুব ভীষণ মানে খুব আনন্দ হচ্ছিল যে নিজের মেয়ের সাফল্য তো না? হ্যাঁ ওটাই, যে ওটা মানে ওরা ওকে বেছে নিয়েছে যে না ওর ছবিটা তোলা যাবে। তো সবাই মানে বেশিরভাগ সময় সবাই রাখছিল, সবাই রেখে সব মানে একদম ক্যামেরাম্যান ছেকে ছিল যাকে বলবো, মানে ফটোগ্রাফার ভাইরা মানে ওর কি বলবো ছাড়ছিলই না, মানে যতক্ষণ ছিলাম হ্যাঁ। সবাই খুব ভালোবেসেছে, সবাই খুব হেল্প করেছে, খুব সেটা খুব এনজয় করেছি আমি, ওটাও সারা জীবন আমার মনে থাকবে। আর যেটা বলছি সেটা হলো, এইটা তো হচ্ছে লাইফের একটা, আমি বলছিলাম যে টোটাল লাইফের মধ্যে হ্যাঁ এটা এখনো তো অবধি মানে সবথেকে বেস্ট মোমেন্টস। ওটা তো বলতে গেলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত, যেটা হচ্ছে গিয়ে কলেজ লাইফে আমি সিমলা ট্যুর করেছিলাম, মানে কলেজের যে বন্ধুরা মানে কি বলবো, সেটা তো একটা মানে লাইফের আলাদাই একটা মানে এনজয়, মানে সেসব তার মানে মনে এই হয় যেন ঘুরতে ভালোবাসে। হ্যাঁ একদম, হ্যাঁ এই দুজনে বয়সে যদি সেসব বন্ধুদের আবার সেই মুভমেন্টটা পেতাম। Reunion পাওয়া যায়। হ্যাঁ খুব মাঝে মাঝে আমাদের একটা রিইউনিয়ন হয়, কিন্তু সব আমরা ওই লেডিস ফ্রেন্ডরা থাকি, ছেলেদের আর সময় হয়ে ওঠে না, তাদের ওয়াইফ বাচ্চা টাচ্চা এইসব নিয়ে সবাই বলি যে সবাইকে নিয়েই আসবি, তো যে যার এখন প্রফেশনে সব বিজি থাকে, তো এই কারণে হয়ে ওঠে না তাদের, কিন্তু আমরা মেয়েরা সবাই দেখা করি, মাঝে মাঝে একটা মিট হয়, সবাই যারা বাইরে ঠাইরে থাকে ওরা যখন ফেরে দেশে, এই রিসেন্ট ফেব্রুয়ারিতেও একটা হবে, একজন আমাদের এক ফ্রেন্ড ও তাইপেইতে থাকে, ও ফেব্রুয়ারিতে ফিরছে দেশে, তো ও আসলেই আমরা আবার একটা রিউনিয়ন হবে, ভীষণ দক্ষিণাপনে হয় সেটা। আরে, ও দক্ষিণাপন। হ্যাঁ ওখানেই আর হয়, গড়িয়ার দক্ষিণাপন। হ্যাঁ হ্যাঁ ওই শপিং টপিংও হয়, বসাও হয়, ঘোরা খাওয়া সব। বুলু পাত্র লিখেছে, আমি আছি সবার মনে। হ্যাঁ, সুরিত বলছি তোমার 2টো বাচ্চার খবর কি? অনেকদিন ছবি দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি? তাদের লেজ আছে যাদের, তাদের কথা বললাম। ও তারা এক্ষুনি ছিল এই ঘর থেকে পাশের ঘরে গেছে। আসলে তোকে তো আমরা সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, এই জন্য তুই আমাদের দেখতে পাস না। এখনো অব্দি ব্যাড মোমেন্টস আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বল। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে হচ্ছে যেহেতু আমার একটু 2K ফলোয়ার্স, তো আমি এখন অবধি মানে কোলাবোরেশন করি, ঠিক আছে? তো কোলাবোরেশন আমার একটা মেল আসে একটা ব্র্যান্ড দিয়ে, খুব বড় ব্র্যান্ড দিয়ে, তো আমাকে ওরা বলে যে এটা হচ্ছে তোমাকে আমরা সবার মধ্যে দিয়ে ডেকেছি, এত টাকা দেবো তোমাকে। তারপরে আমি মানে কোনোদিনও মানে ভাবিনি যে আমার সাথে এরকম হয়ে যাবে, আমি জাস্ট ভালো হয়তো হতে পারে, আমি মাকেও দেখিয়েছি, মাও বললো যে হ্যাঁ তুই করতেই পারিস। তারপরে আমাকে একটা রেজিস্ট্রেশন চার্জ চাই, বললো এটা দেবে, তার সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, তার তোমাকে আমি সেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো বাড়িতে। তো তারপরে আমি টাকাটা অনেক ভেবে চিন্তে মাকে বলে, তারপরে মা বললো যে ঠিক আছে তাহলে দিয়ে একবার রিস্ক নেওয়াই যাক, রিস্কটা নিয়েই দেখি যে হয় কি না। তারপরে আমরা দিলাম,
আর কোনো পরের দিন দিয়ে পাত্তা নেই। কত টাকা সেটা বল? 4,000 টাকা। 4,000 বাবা রে। উফ, সেটা দিয়ে আমার কতগুলো ড্রেস হয়ে যেত, প্রায় 2-3টে তো হয়েই যেত, 2-3টে হয়েই যেত, এতগুলো মানে কি বলবো। তারপরে আবার টাকা চাইছিল ওরা, হ্যাঁ বলছে আরো 8,000 দিতে হবে। 8,000 দিতে আচ্ছা, হবে। আর তো নয়। আর তো দেবই না আমরা। হ্যাঁ, ওটাই। তারপরে বলছে ঠিক আছে আমরা তোমার প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি, এবার তোমার একটা অন্য তোমার ব্র্যান্ড ছিল, মানে ওটা শিপিং ব্র্যান্ড, মানে ওটাকে আর কি আসবে। তো ওরা এখন চাইছে যে প্রোডাক্টগুলো তো ভালোই দেখলাম, কিন্তু মানে এটা শিপ হবে না, এত ভালো প্রোডাক্ট এত কম দামে, মানে এত কম টাকায় মানে শিপ করবো না বাড়িতে। তারপরে ওর জাহাজে আসছে, জাহাজে একটা চার্জ লাগবে, এইসব বলছে 4,000 টাকা লাগবেই। আমি বলছি ঠিক আছে, আমি তুমি টাকাটা দেবে কি দেবে না। তখন ওরা বলছে যে এটা তো হবে না, টাকাটা আমরা ফিরাতে পারবো না। তারপরে দেওয়ার কোনো কথাই হয় না। আমি আর কোনো মেল পাঠালেও মেল check পাঠালেও করছে দেখে না, চেক হ্যাঁ, করে না, কিছু না, যে ওটা চলে গেছে, চলে গেছে, পাওয়া আর যাবে হবে না। তো সবাইকে আমি সাবধান করছি যে এরকম দেখবে বড় বড় ব্র্যান্ডরা যদি তোমাদের এসএমএস করে, ভালো করে যাচাই করে নেবে যে ওটা ওরাই কিনা, একদমই তাই। একদম, নাহলে ওটা নিয়ে আমার আমরা মতন অনেক হয়ে যাবে। দৌড়াদৌড়ি করেছি, মানে ক্রাইম ব্রাঞ্চ অব্দিও গেছিলাম, ভবানী ভবনে। হ্যাঁ, কিছু হয়নি। কিছু ওটা লাভ নেই করে। তুই তো এটা বলতে পারতিস যে দেখুন টাকাটা ফেরত দিতে হবে না, আমাকে সেটা জামা পাঠিয়ে দিন। বলেছিলাম যে আমাদের যে টাকাটা ফেরত প্রোডাক্টটা দেবে। এসছে, আমরা যেই অ্যামাউন্টটা পে করেছি সেই অ্যামাউন্টের মধ্যে আমাদের প্রোডাক্টটা দিন। সেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল। হ্যাঁ, তো বললাম তার মধ্যে যে 2-4টে হয়, সেটাই বলছে 30টা প্রোডাক্ট দেবে, আমরা 2-4টে দিলেই হবে আমাদের, ওটাই একটা আমাদের দিলেও send হবে, তাও তো করুন। loss তো হবে হ্যাঁ, না। যে সেটাই, কিন্তু ওটা তো পুরোপুরি স্ক্যাম ছিল, ওইটা কি আর দেয়, সেটাই। ভাবলেও খারাপ লাগে। হ্যাঁ, ওটাই। এটা একটা নতুন চক্কর ছিল, এটা একদমই। এখন পুরনো হয়ে গেছে। সেটা হলো কোনো একটা বিদেশি ছেলে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এরকম করে ইনস্টাগ্রামে তাদের সাথে কথা বলা শুরু করে। এই তোর তো, এই তুই লজ্জা পাচ্ছিস কেন? চলে যাচ্ছিস কেন? আর তোর নাম বলবো না, তুই বস। পালিয়েছে, সেম এরকম একটা ঘটনা। তোকে একটা প্রেম হবে, ভালোবাসা হবে, একটা খুব সুন্দর একটা দারুণ একটা গুড আচ্ছা, ভাইবস হবে। হ্যাঁ। মন খারাপ আর কি আছে, কাঁদলে একটু আঁচড়ে দিয়ে কেঁদে আসবি। সেটাই, আজকাল কাদার যুগ নয়, কাঁদবো কেন? বলছে তোমাকে এত টাকা, তোমাকে আমি এত দামি দামি গিফট পাঠিয়েছি, পাঠিয়ে দিয়েছে সে। এবার এয়ারপোর্ট থেকে বলছে, এয়ারপোর্ট থেকে না, কোথা থেকে ফোন করেছিল, কোরিয়ার কোম্পানি নাকি এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে ফোন করে বলছে আপনার জিনিসগুলো চলে এসেছে, আপনাকে এত টাকা দিতে হবে, তবে এটা ডেলিভারি হবে, তাই তো? যা দিবি সেটাই গেল। দিয়েছিলে, বেঁচে গেছো। আপনি পাঠিয়ে দিন, হ্যাঁ, টাকা দিয়ে তারপর আমি দেবো। তুমি গিফটই পাঠাবে, আমি সেটা টাকা দিয়ে কেন নেবো? আমার হ্যাঁ, কাছে কেউ বলছে হ্যাঁ, সেটাই, গিফট পাঠিয়ে টাকা সেটাই তো, গিফটটা তো ওটা গিফটই হয় না, ওটা আমি কেন আমার গার্ড থেকে টাকা দিয়ে আমি নেব? বাবা দরকার নেই, একদম না। এরকম গিফটের দরকার নেই। লেভেলের টাকা বাবা, 30,000 টাকা, উহ, 38,000 টাকা। ওটা দিয়ে আমি, 38,000 চেয়েছিল। ওটা দিয়ে আমি একটা আমি তো একজন সিনিয়র ভদ্র মহিলা, রুনা, আমার একটা বান্ধবী, আর 38 ইয়ার্স ওল্ড, তার সাথে সেম হয়েছে। তাকে ডায়মন্ড জুয়েলারি পাঠিয়েছে, যেটার ইন্ডিয়ান মানিতে যেটার দাম প্রায় 1 কোটি টাকা। ওকে পাঠিয়েছে, এয়ারপোর্ট থেকে ওকে ফোন করেছে, ও তো গদগদ হয়ে Diamond। এদিক ওদিক করে, ও শুধু এবার হাজবেন্ড কাউকে জানায়নি, থাকে ব্যাঙ্গালোরে, ওর বাড়ি হচ্ছে বড়নগরে, আচ্ছা। বাপের বাড়ি। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এসেছে গিফট নেবে। গিফট নেবে। ও পাঠিয়েছে, ও এয়ারপোর্ট থেকে উঠেছে, ও ফ্লাইট থেকে উঠেছে, ও, উঠে তারপরের দিন সকালবেলা 9:30 10টার সময় ফোন করেছে, ফোন করে বলছে যে আপনার ম্যাডাম, আপনার একটা পার্সেল এসছে, এটা যেহেতু কস্টলি, সেহেতু ইন্ডিয়ান কারেন্সিতে আপনাকে ইয়ে দিতে হবে, কি বলে আপনাকে, এই তখন জিএসটি ছিল না, তখন ছিল ভ্যাট। আচ্ছা, আপনাকে VAT 4% ভ্যাট দিতে হবে, ভ্যাটটা অনেক টাকা হচ্ছে, বাট আপনাকে 40,000 দিলেই আপনার হবে, তাহলে আপনার প্রোডাক্টটা আসবে না। এবারে বলছে কি আছে ওর মধ্যে, বলছে ডায়মন্ড জুয়েলারি আছে, আর কি কি আছে ম্যাডাম বলতে পারছি না, দামি ঘড়ি টড়ি আছে যা দেখতে পাচ্ছি আমরা উপর থেকে, তাও প্রায় 1 crore-এর উপরে প্রোডাক্ট ভ্যালু আছে। এ কি করেছে, এদিক ওদিক করে, এমনি মানে রোজগারে মানুষ, সেটাই। এদিক ওদিক করে টাকা পয়সা তুলে, হাজবেন্ডের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে 40,000 টাকা তুলে দিয়ে দিয়েছে। একদম টপ ইন রোড বলে জায়গা আছে, সেখান থেকে ইউনিয়ন ব্যাংক থেকে ওদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে। টাকা পাঠিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা পরে বলেছে যে আপনি স্ক্রিনশট করে পাঠান, হ্যাঁ। ছবি তুলে পাঠিয়েছে। তারপরে ওই ডিপার্টমেন্টে চলে গেল, আরেকটা ডিপার্টমেন্ট ফোন করলো, বললো এই প্রোডাক্ট ইন্ডিয়াতে এরকম করে দেওয়া যাবে না, আপনাকে 60,000 দিতে হবে।
my 60,000 এর মধ্যে 25,000 জোগাড় করে ফেলেছে। God, পাঠাবে। এমন তো অবস্থায় তখন ফেসবুকে একটা সিস্টেম ছিল, নিয়ার বাই বলে একটা অপশন ছিল। আচ্ছা কোনো বন্ধু যদি কাছাকাছি আসে, ফেসবুক একটা ইন্ডিকেশন দিত হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ এই বন্ধুটা হ্যাঁ কাছাকাছি হ্যাঁ এসেছে, হ্যাঁ nearby। হ্যাঁ হ্যাঁ এবার ছিল। ও যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, ও হ্যাঁ। যেহেতু কলকাতা এই বড়নগরে এসছে, নিয়ার বাই দেখাচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা আমি ওকে পিং করলাম, এলাম, এই রুনা তুমি কি কলকাতায় এসছো? তখন বলছে হ্যাঁ জেডি আমি খুব বড় একটা সমস্যায় আছি, পরে কথা বলছি। না সমস্যা? না আমাকে তো তোকে সমস্যার সমাধান বলে ডাকে, কি হয়েছে বলো। বলো দেখি আমি বুঝতে পারি কিনা। বলছে না তুমি বুঝবে না, পরে বলবো। আমি ঠিক আছে বলবো না। খানিকক্ষণ পরেই আমাকে বলছে জেডি আমাকে 20,000 টাকা ধার দেবে, আমি তোমাকে 2 দিনের মধ্যে দিয়ে দেবো। আমি কি কেসটা তো বলো। তখনও কেসটা বলছে, কি অবস্থা। তখনও কেসটা বলছে। তো লাস্ট ওটা পাঠিয়েছিল। 40,000 টাকা তো ওটা তো গেছে, প্রথমেই তো তারপর ফার্স্ট, হ্যাঁ বাবা সেটাই। কত টাকা! হ্যাঁ আমাদেরও তো ওরকম করারই চেষ্টা করেছিল, মানে ওটা কমের মধ্যে দিয়ে করছিল। তুমি 4,000 নিয়ে যাও, 8,000, আবার হয়তো ওটাও যদি পাঠিয়ে দেন পরে হয়তো বলবে আবার 8,000, একবার মানে এটা না একটা বলিয়ে ট্র্যাপ। দিত। হ্যাঁ ওটা একটা তোমার ট্র্যাপ কি মনে হবে যে আমার এই টাকাটাকে ফেরত পেতে হলে আমাকে টাকাটা দিতে হবে? দিতে হবে, সেটাই, ওটা একটা ট্র্যাপ জাস্ট। সুরিত ঘোষ লিখছে যে ভালোবাসা থাকলে হবে, ব্লকেজ টু হার্টের থেকে, ব্লকেজ তো হার্টে থাকে, দিলে দিলে আর ব্লকেজ ইজ নট কিউরেবল। বুঝতে পেরেছি। মোহন হালদার লিখেছে হাই। মোহন হালদার হ্যাঁ। সুরিত লিখেছে একটা কাজের ইনফো দিলাম, ইফ এনিওয়ান নিড কিডনি ট্রান্সপ্লান্ট জাস্ট তুমি এইটা আইটার প্যাডে লিখে পাঠিয়ে দিও, বাকিটা আমরা বুঝে নেব। অ্যাপ্রক্স মার্কেটে যা চলছে তার থেকে অন্তত 5 লাখ ডিসকাউন্ট দিয়ে দেবো। অবশ্যই খুব ভালো কাজ করছি সেটা। মোহন হালদার লিখেছে দাদা। দাদা যাই হোক আমাদের লাইভটা শেষ করতে হবে। আচ্ছা তোদের দুজনকে ছোট্ট দুটো প্রশ্ন করব, 5টা করে প্রশ্ন করব। আচ্ছা, সেটা হলো, সেটা যেন খুবই সহজ হয়। সহজ হবে। সেটা হলো ক লিটার জল খাস যেন বলেছিলি? 1 লিটারও খায় না, 1 লিটার। তাও খায় না। আমি জল আমি খাই তাও মানে 4 লিটার হয়তো হয় না, মানে মেপে খাই না। মা যদি 2 লিটার খায় তাহলে মেয়ে 1 লিটার খাবে, ঠিক তা আমি মেপে খাই না, খাই তবে 4 লিটার হয়তো হতেও পারে, নাও হতে পারে। আজকে থেকে মাপবো। আজ থেকে মাপতে হবে। হুম। সব থেকে পছন্দের মানুষ কে তোর? মা। পছন্দের মানুষ বাবা মা নিশ্চয়ই। বাবা মা। বাবা মা তো আছেই, তারপর তো হাজবেন্ড। সব থেকে পছন্দের মানুষ বলেছি। আগে সব থেকে বলতে বাবা মা, তারপরে হাজবেন্ড। সব থেকে পছন্দের মানুষ ওরকম ভাবে আলাদা করতে পারবো না আমি, মানে এই 3জনই আমার খুব পছন্দের। সব থেকে পছন্দের বেস্ট, মানে সব থেকে প্রিয় খাবার? মোমো। মোমো। আর chili chicken। আগের দিনে এখানে যে বলেছিল সেও মোমো বলেছে। মোমো, chili chicken। চিলি চিকেন? হ্যাঁ। চিলি চিকেনের লোক পাশের ঘরে রয়েছে। মানে আমি বিরিয়ানি ছেড়ে মোমো আর চিলি চিকেন, আমাকে যদি 1 প্লেট বিরিয়ানি দেয় আর দিকে চিলি চিকেন দেয়, আমি চিলি চিকেন দেখেই দৌড়াবো। আমি বিরিয়ানি একদম খেতে ভালোবাসি না। আবার তো বিরিয়ানি। বিরিয়ানি? আমার ছেলে মানে পেটে থাকাকালীনও রুমা প্রচুর বিরিয়ানি খেয়েছে, আর ও ল্যান্ড করার পর থেকে বিরিয়ানি। যবে থেকে প্রথম খাওয়া শিখেছে বিরিয়ানি। বাবা আমার ছিল বিরিয়ানি, কিছু না হলে আলু বিরিয়ানি দাও, হ্যাঁ। আর নাহলে বাড়িতে বানিয়ে দাও, মানে ওর আলু হলেও চলবে। যদি মানে যদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো 7 দিন মাত্র বয়স, তবুও জিজ্ঞেস করছি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যদি না আসতিস তাহলে তোর কি ইচ্ছা ছিল? ডান্সার। ড্যান্সার। আর যদি মানে অ্যাস্ট্রোলজি প্রফেশনে না আসতিস তাহলে কি হতো? তাহলে আমার এই মানে এরকম মানে আর্টিস্টিক ক্রিয়েশন, মানে যে মানে না মানে একটা ক্রিয়েটিভিটি ব্যাপার থাকবে, যে অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, মানে এগুলোই, মানে এটাই আমার ভীষণ ভালো লাগে। আর তোকে কি অ্যাট্রাক্ট করে, মানে এই মডেলিং প্রফেশন বাদ দিয়ে আর তোকে কি অ্যাট্রাক্ট করে? কোনটা দেখলে তোর মনে হয় বা কোনটা নিয়ে সবসময় চিন্তা হয় যে আমি এটা? জিনিসপত্র, কেনা? ড্রেস কিনতে ভালো লাগে বেশ। ভালো লাগে। ড্রেস, মেকআপ তো সবার আগে, মেকআপের জিনিসপত্র। না, এটা বলছিল মানে যদি সেরকম কিছু নাই হয় মেকআপ আর্টিস্টের কোর্স হ্যাঁ, করব, মেকআপ আর্টিস্টের কোর্স করব যদি কিছু আমি মানে করতে- সাজতে ভালো লাগে এটাই হ্যাঁ। আর কি। মানে সেটা করা যেতে পারে, নিজে তো মানে যে কোনো প্রফেশনে আজকাল সবাই সাজগোজ করে, তো সেটা একটা সেলফ মেকআপের জন্য সমুদ্র না করা যায়। পাহাড় কোনটা বেশি ভালো লাগে? সমুদ্র। পাহাড়ে তো উঠতে পারবো না, হাঁটুতে ব্যথা, তো সমুদ্রেই যেতে হবে।
হ্যাঁ, দুটোই ভালো লাগে আমার ঘুরতে খুব ভালো লাগে, সেটা যেখানেই হোক। রান্না করতে পারিস? হ্যাঁ রান্না করতে হ্যাঁ পারিস? কি পারিস? কেক। কেক তো রান্না হলো নাকি? আরে কেক তো বানাতে তো পারি, চিলি চিকেন বানাতে পারি। চিলি চিকেন বানাতে পারিস? ও নিজের মাংসটা নিজেই বানিয়ে খায়। তারপরে তোমার আরে কোরিয়ান চিকেন বানাতে পারি, বাটার চিকেন বানাতে পারি। যেগুলো খেতে ভালো লাগে সেগুলো আমি ইউটিউবে দেখে আর বানানো শুরু করে দিই। মা চিকেন আসলে আমাদের বাড়িতে বলে তুই বানা, তোর যেটা ইচ্ছা হবে সেটা তুই বানিয়ে ওটা খা। ওকে দিদি ভাগ করে আলাদা, ও যে কপিস খাবে ওটাও বানিয়ে খায়। কারণ হ্যাঁ হ্যাঁ, ও- আর সবাই আমার ভাই বলো, বাবা বলো, মানে দে আমাকে দে, আগে আমি খেয়ে দেখি, টেস্ট করে দেখি কি বানালি তোকে তো আজকে। চার piece দিয়েছে, তুই কি করে হ্যাঁ, সব taste ওখান করাবি? থেকে ওইখান থেকে ওরা ভাগ নেবে। ওখান থেকে ওরা ভাগ নেয় আর কি করবো। সবথেকে ফেভারিট, সবথেকে বেশি হাতে কোন রান্নাটা ভালো হয় একটা বলতে হবে। সব থেকে ফেভারিট হাতে কোন রান্না? চিলি চিকেন। চিলি চিকেন। কিন্তু আমি বলবো বিরিয়ানিটা আমার রাস্তার মানে যেগুলো আর কি বানানো হয় সেখান থেকে আমার মার হাতের বিরিয়ানিটা সব থেকে খেতে ভালোবাসি। মানে ওইটা এত মানে অনেক মানে খুব ভালো হয়, কম স্পাইসি হয়, ওটাই আমি খাই। মানে বিরিয়ানি খেতে গেলে আমি বলি যে তুমি আমাকে বানিয়ে দাও, আমি রাস্তার বিরিয়ানি খেতে একদম পছন্দ করি না। তো এত রিচ। পছন্দের গায়ক? অরিজিৎ সিং। কি বলবো, কিশোর কুমার। যে যার ওরা তাই বলবো। পছন্দের গায়িকা? শ্রেয়া ঘোষাল। স্যার আসলে গান গাইতে পারবি একটা? মাথায় এখন ক্লিক করছে না। যে কোনো একটা গান গা, যে কোনো একটা গান। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इसलिए शायद किसके इसी जन्म में है, शायद फिर से जन्म में मुलाकात हो ना हो। জানি আমার গলা খুব বাজে। থ্যাংক ইউ বলছি না, আমরা যে মুহূর্তে যেখানে গিয়ে পড়বো সেখানে আমরা পরিবেশ তৈরি করে দেবো, করে নেব একদম। এটাই আমরা। একদম। 1 মিনিটের মধ্যে অ্যাঙ্কারিং। উল্টো দিকে আমি হচ্ছি অ্যাস্ট্রোলজার, আমার উল্টো দিকে ও Anchor. অ্যাস্ট্রোলজারের অ্যাঙ্কারিং করতে হবে। 1 মিনিট। আচ্ছা, আজকে আমাদের চ্যানেলটা মানে যেখানে আমরা লাইভ করছি এটাই আড্ডা নাকি? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমরা আজকে এটাই আড্ডা এই প্রোগ্রামে একজন ভালো একজন বিখ্যাত জ্যোতিষীকে পেয়ে গেছি, যিনি হচ্ছেন আচার্য জেডি স্যার। তো আজকে আপনারা আপনাদের যা যা সমস্যা আছে আমাদের লাইভ প্রোগ্রামে আপনারা কোশ্চেন করুন এবং আমরা চেষ্টা করব জেডি স্যারের থেকে আপনাদের প্রশ্নগুলোকে স্যারকে বলে স্যারের কাছ থেকে আপনাদের প্রশ্নের সলভ করার। Excellent. এরপর থেকে আমাদের কারুর যদি অ্যাঙ্কার রিলেটেড কোনো রকম নিড থাকে, রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। লাইভের শেষে উনি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবেন। বিকাশ মজুমদার লিখেছে মোমো দেখে খুব হেসেছে। বিকাশ মজুমদার এই বেটা মোমো খেতে ভালোবাসে, আবার চকলেট খেতে ভালোবাসে। মৌমিতা পুরোহিত, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং মৌমিতা। কোয়েল লিখেছে গুড ইভিনিং জেডিদা অ্যান্ড অল। কালকে খিরাইতে সব দেখা হবে, খিরাইতে বিশাল কালকে আনন্দ করব আমরা, আশা করছি ওরাও খিরাইতে কালকে যাচ্ছে। বিকাশ লিখেছে খুব সুন্দর ভয়েস, মাম্মামের বিগ ফ্যান মাম্মাম। ও আচ্ছা, খুব সুন্দর ভয়েস মাম্মামের বিগ ফ্যান মাম্মাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে খানিকক্ষণ আগে বললাম না মাম্মামের ফ্যান। ঠিক আছে, ওই যে বললাম না আমার মেয়ের এই ভাঙা গলা নিয়ে ওর ভয়েসটা হিট করে গেছে। কোয়েল, ওয়াও, ভেরি নাইস ভয়েস। থ্যাংক ইউ। এই কোয়েলও 1 বছর আগে লাইভ করে গেছে, 1 বছর পরে আগের দিন লাইভ করলো এসে। আচ্ছা, কত পরিণত এরা হয়ে গেছে 1 বছরে। এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রি। যাই হোক, আমাদের শেষ করতে হবে। আগামীকাল আমাদের খিরাই সকাল 6:15। যদি এখনো কেউ যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের অ্যাডমিন পৃথার সঙ্গে যোগাযোগ করুন। খানিকক্ষণ পরে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি।
খুব সামান্য টাকা আমরা রেখেছি, 650 টাকা, একদম পুরো স্টেশন টু স্টেশন। টিকিট আপ ডাউন, দুবার মারুতিতে আপ ডাউন। ওখানে গিয়ে আমাদের নিজস্ব টেন্ট থাকবে, ওখানে আমাদের বসার জায়গা, 10খানা টেবিল, 40টা চেয়ার আমাদের থাকছে। তারপরে তো খাওয়া দাওয়া আছে, আর খাওয়া কিন্তু চিকেন না, মাটন। মাটন। ঠিক আছে, 4+1, 4 পিস মাটন আমরা পাচ্ছি এমনি অফিসিয়ালি, আর যে খাবে না তারটা আমরা 1 পিস করে পাবো, একদম 5 পিস করে মটন থাকবে। তার সাথে প্রচুর ছবি তুলবো প্রতি বছর, যেটা আমাদের হয়, আমরা 4টে করে সিকোয়েন্সে ওখানে ফুলের শহরে গিয়ে ফুলের মধ্যে ছবি তুলি। আর আমরা যেখানটা শুট করি সেই জায়গাটা একটু আলাদা, ফুলেরই হাট, কিন্তু সেখানে ভিড়ভাট্টা কম। আচ্ছা। এটাই আমাদের প্লাস পয়েন্ট। যাই হোক, সাথে থাকবেন। 1 মিনিটের মধ্যে তুই তোর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বল। ওরা খুব সাপোর্টিভ, ঠিক আছে, সব থেকে বড় কথা। আর ওরা মানে কি বলবো, ধর আমি কিছু না পারলে ওরা ধর আন্টির দিয়ে বুঝে নিল, বুঝে নিয়ে আমাকে এটা বুঝিয়ে দিল। মানে এটা সব থেকে বড় একটা জিনিস, যে আন্টির দিয়ে যত না কিছু বোঝা যায়, বন্ধুরা বোঝালে আরো বেশি বোঝা যায়। আন্টিরা যত কিছু বোঝাতে পারে, তুমি ভয়ে তাকে জিজ্ঞেসও করতে পারবে না যে এটি বাবা এটা কিরম ভাবে হবে, আর একবার দেখাবে বা কিছু। কিন্তু বন্ধুদেরকে আমি বারবার জিজ্ঞেস করতে পারবো যে এটা কিভাবে হবে, একটু বল। আরো আরো যদি না বুঝতে পারি, ওরা কোনো সময় বিরক্ত হয় না সত্যি। আর যখনই ফোন করবো, আমি তো 1 ঘন্টা 2 ঘন্টার পর রাখিই না ফোন। আমি এত কি যে কথা বলি আমি জানি না, আমি খুব মানে কথা বলতে বেশি ভালোবাসি। আর কি বলবো, মানে ওদেরকে ফোন করলে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, আর ওরাও এইভাবে কথা বলবে যে মানে ওরা ডিস্টার্ব হয় না। কি বলবো, আমার কথা আমি নিজেই বলতে বলতে ক্লান্ত হয়ে যাই। ওরা কি করে শুনে নেয় আমার এত কথা আমি জানি না। আর ব্যাস এটুকুই। আপনি আপনার ফ্যান, মানে আপনারও তো একটা নিজস্ব ফ্যান বেস আছে, তাদের উদ্দেশ্যে 1 মিনিট। আমি এটাই বলবো যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসো, সে যে রূপেই হোক, অ্যাস্ট্রোলজার রূপে হোক বা কাউন্সিলর হোক বা অ্যাক্টর হোক বা মডেলিংয়ের যে মডেল হিসেবে হোক, তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবে। এবং সবার যে কোনো সমস্যায় সবসময় আমি তার পাশে রয়েছি। তো এটাই, সবসময় সাপোর্ট। থ্যাংক ইউ। আমাদের শেষ করতে হবে, আবার দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার কফি উইথ জেরিতে নতুন অতিথির সাথে। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।